প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস, এটা আমাদের আলোচনার টপিক। আসলে ডায়াবেটিস এমন একটা প্রবলেম যেটা একটা মহিলা ডায়াবেটিক এবং এই ডায়াবেটিক মহিলাটা পরবর্তীতে প্রেগনেন্ট হয়েছে, এটা একটা বিষয় যেটাকে আমরা বলি যে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ তার হয়তো বা প্রেগনেন্সির আগে থেকে ডায়াবেটিস ছিল। আর আরেকটা কন্ডিশন যেটা হতে পারে যে প্রেগনেন্সির টাইমে সে ডায়াবেটিস অ্যাকোয়ার করছে, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো এই দুইটার মধ্যে কোনটা ডেঞ্জারাস? আনসার হচ্ছে ডেঞ্জারাস দুইটাই। হ্যাঁ, দুইটাই ডেঞ্জারাস। এই দুইটার মধ্যে সবই মোটামুটি সিমিলার টাইপের কমপ্লিকেশনস এরা করবে, প্রেগনেন্সিতে প্রবলেম করবে, বিভিন্ন ধরনের অনেকগুলো কমপ্লিকেশনস এরা করতে পারে। বাট একটা ডিফারেন্স আছে, যদি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, যে মাটা প্রেগনেন্ট হওয়ার আগেই তার ডায়াবেটিস ছিল এবং সেটা সে ঠিক করে কন্ট্রোল করে নাই আগে থেকে, এবং পরবর্তীতে সেটা কিন্তু বাচ্চাতে কনজেনিটাল অ্যানোমালি করতে পারে। কনজেনিটাল অ্যানোমালি বলতে এখানে বিভিন্ন ধরনের প্রবলেম, স্পেশালি কার্ডিয়াক বিভিন্ন প্রবলেম, যেমন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট এখানে করতে পারে। সো এই যে নার্ভাস সিস্টেমের বা মানে আমাদের কার্ডিয়াক যে ডেভেলপমেন্টাল বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতেছে, যেটাকে আমরা বলি জিসিএস, গ্রোস কনজেনিটাল, জিসিএ, গ্রোস কনজেনিটাল অ্যানোমালি এরা করতে পারতেছে। এটা কিন্তু হচ্ছে আমাদের এই প্রি জেস্টেশনাল ডায়াবেটিসটা করে। বাট প্রেগনেন্সির টাইমে যেটা ডায়াবেটিস, অর্থাৎ প্রেগনেন্সির টাইমে নতুন করে ডায়াবেটিস হয়েছে, এই মহিলাটা তার নর্মোগ্লাইসেমিক ছিল, কোনো ডায়াবেটিস ছিল না আগে, কিন্তু যখন সে প্রেগনেন্ট হইলো তখন দেখা যায় স্পেশালি তার 24 থেকে 28 উইকস অফ প্রেগনেন্সি, এই টাইমটা খুব ভালো করে মনে রাখবা, কখনো ভোলাই যাবে না যে এই টাইমটাতে দেখা যায় যে তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হইতে পারে এবং পরবর্তীতে সেটা কিন্তু প্রসিড করতেছে। এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বোঝার একটা উপায় হচ্ছে যে এটা ফার্স্ট কথা, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে 24 থেকে 28 উইকসে অ্যাপেয়ার করে সাধারণত। এর আগে যে অ্যাপেয়ার করবে না তা না, এর আগেও অ্যাপেয়ার করতে পারে, বাট এটা ইউজুয়ালি 24 থেকে 28 উইকে অ্যাপেয়ার করে। অপরদিকে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটা একেবারে শুরু থেকেই থাকে, অর্থাৎ আমরা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিট যেটা 12 সপ্তাহ এর আগে করা হয়, তো সেটাকে কিন্তু মানে 12 সপ্তাহ আগে ধর একটা মহিলা তোমার কাছে আসলো অ্যাজ এ ডক্টর, তুমি তার তো কিছু অ্যান্টিনেটাল চেক আপ করবা, মানে অ্যান্টিনেটাল ভিজিট সে দিতেছে, যেটাকে আমরা বুকিং ভিজিট বলতেছি। তো তার এই বুকিং ভিজিটে আমরা বেশ কিছু টেস্ট করি, তো তার মধ্যে কিন্তু আমরা তার গ্লুকোজ লেভেলটাও দেখে নিই, কারণ হচ্ছে আমরা তার ডায়াবেটিসটা মেজার করতে চাই। ওই টাইমে কিন্তু প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে সে আগে থেকে ডায়াবেটিক ছিল, তো সেটা কিন্তু ধরা পড়ে যাবে। বাট জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি থাকে, সেটা কিন্তু 24 থেকে 28 উইকস এ যায় হচ্ছে ধরা পড়বে। সো সেটা কিন্তু এই টাইমে ধরা পড়বে না, এটা একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সি শেষ হওয়ার পরে বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল এবং তারপরে কিন্তু এটা চলে যাবে। হ্যাঁ, সো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা কিন্তু আর থাকবে না। আমরা বলি যে আচ্ছা প্রেগনেন্সির পরে 6 সপ্তাহ 6 উইকস এর মধ্যে কিন্তু দেখা যাবে যে পরে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসটা আর কিন্তু নাই। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু ওই যেটা হচ্ছে আগে থেকে ডায়াবেটিস ছিল, ওইটা তো তার ডায়াবেটিস মেলাইটাস ছিল, সেটা তো তার চলতেই থাকবে। ওকে ফাইন। সো এই বিষয়গুলো বেসিক ডিফারেন্সগুলো আমার মাথায়, এবং কনজেনিটাল অ্যানোমালি কে করতে পারবে? আর হচ্ছে আগে থেকে যে ডায়াবেটিস আছে, প্রি জেস্টেশনাল ডায়াবেটিস আছে, সে হচ্ছে কনজেনিটাল অ্যানোমালিগুলো করতে পারবে। ওকে, এখন যে জায়গাটা আমাদের জন্য বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এই যে 24 থেকে 28 সপ্তাহ প্রেগনেন্সিতে একটা মহিলার ডায়াবেটিস হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, জিডিএম আমরা বলতেছি, এবং এই ডায়াবেটিসটা কেন হয়েছে? কারণ আমরা জানি একটা প্রেগনেন্ট ওমেনের যে প্লাসেন্টা থাকে, এই প্লাসেন্টা থেকে একটা হরমোন রিলিজ হয়, যেটাকে আমরা বলি হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। তো এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন যে হরমোনটা, এটা যে রিলিজ হয়, এই হরমোনটা এর একটা কাজ হচ্ছে এরা ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াই দেয়। ইনসুলিন রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স বাড়াইলে যে কাজটা হবে, যে ইনসুলিন যদিও মানে আছে, বাট এটা মায়ের গ্লুকোজকে যথেষ্ট পরিমাণে কমাইতে পারতেছে না। ফলে মায়ের কি হবে? ফলে মায়ের হাইপার গ্লাইসেমিয়া হয়ে যাবে। সো মায়ের যখন হাইপার গ্লাইসেমিয়া হবে, সো হাইপার গ্লাইসেমিয়া হবে, এবং এই যে মায়ের হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, এটা থেকে মায়ের ডায়াবেটিসটা ফর্ম করবে। সো এই জন্য কিন্তু আমরা বলি যে 24 থেকে 28 উইক্সের টাইম, এই টাইমটাতে দেখা যায় এইচপিএল লেভেলটা ভালোই বেশি থাকে, এবং এই টাইমটাতে কিন্তু আমরা বলি যে এটা হওয়ার চান্স বেশি থাকে। আর তারপরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স করতে শুধু এইচপিএল কন্ট্রিবিউট করে তা না, এটা মেইনলি করে তারপরে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, কর্টিসল, তারপরে এই হরমোনগুলো কন্ট্রিবিউট করতে পারে কিছুটা, বাট এইচসিজি কিন্তু কন্ট্রিবিউট করবে না। এইচসিজি কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স করে না। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যখন প্রেগনেন্সি প্রোগ্রেস করতে থাকে, প্রেগনেন্সি প্রসিড করতে থাকে, বাড়তে থাকে, তখন এসপিএল সিটেশন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং দেখা যায় মোটামুটিভাবে আমরা বলি যে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু মোটামুটিভাবে 36 সপ্তাহ পর্যন্ত হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন খুব বেশি বাড়তেই থাকে। এজন্য যেহেতু বাড়তে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে থাকে, এজন্য আমরা বলি যে মহিলারা কিন্তু ইনসুলিন আমরা যখন দিব, ধরো ইনসুলিন তো বাইরে থেকে দিতে হবে, যেই মহিলার ডায়াবেটিসে এরকম ধরনের প্রবলেম আছে, তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হইলে আমরা কিন্তু প্রেগনেন্সিতে ইনসুলিন ইউজ করি। ইনসুলিনের ইউজটা অনেক বেশি কিন্তু করা হয়, এবং অনেক মহিলা চিন্তা করতে পারে যে আমি তো ইনসুলিন নিব না, আমি ইনসুলিন তো আমার বাবা, তার বয়স 68 বছর বয়স, সে মাত্র 2 বছর হয়েছে ইনসুলিন নেওয়া শুরু করছে, ঠিক আছে, এত বয়স সে যায় সে ইনসুলিন নিতেছে, তার আগে তো সে ওরাল ডায়াবেটিক ড্রাগ খাইতো বা ওরাল হাইপোগ্লাইসেমিক ডায়াবেটিক ড্রাগ, তো সেগুলো খাইতো। কিন্তু তাহলে আমার কেন ইনসুলিন নেওয়া লাগবে? আমার কেন হচ্ছে সাবকিউটিনিয়াস, বা আমি বলতে পারি যে
মানে আমার কেন একটু ইনজেক্টেবল ফর্মে ইনসুলিন নেওয়া লাগতেছে। তো এটা হচ্ছে সে চিন্তা করতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে প্রেগনেন্সির টাইমে আমাদের টার্গেট থেকে অবশ্যই ওটা মেনটেনেন্স করতে হবে, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে, আমরা অবশ্যই ইনসুলিন নিতে হবে। এবং ইনসুলিন যে একবার নিলে সেটা বাদ দেওয়া যাবে না এমন কিন্তু না। যেমন জিডিএমে যেটা হয় যে কোন একটা মহিলা ধরো জিডিএম হয়েছে এবং তার ইনসুলিন দিলাম আমি প্রেগনেন্সির টাইমে যাতে তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে, কারণ ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে অবস্থা খুবই খারাপ হবে। ঠিক আছে, কি খারাপ হবে সেটা আমরা দেখবো। তো এই জিডিএম যুক্ত মহিলাটা আমি যদি ইনসুলিন দিলাম এবং পরবর্তীতে প্রেগনেন্সি যখন শেষ হলো তখন আবার ইনসুলিন উইথড্র করে দিলাম, তখন আর দরকার নাই তার। ঠিক আছে, তবে একটা ড্রাগ এখানে ইউজ হয় যেটা হচ্ছে মেটফর্মিন। এই মেটফর্মিন যে ড্রাগটা আছে এই ড্রাগটা শুধু প্রেগনেন্সি টাইমে ইউজ করা যেতে পারে, এটা সেফ। হ্যাঁ, স্পেশালি যারা অবেস ওম্যান, কি বললাম, যারা অবেস একটু মোটা তাজা, তাদের ক্ষেত্রে এই মেটফর্মিন ড্রাগটা খুব ভালো কাজে দেয়, কারণ এটা হচ্ছে অবেসিটি কমাইতেও কিছুটা হেল্প করে। আচ্ছা, তো বললাম যে জিডিএম বা ধরো কারো আগে থেকে ডায়াবেটিস আছে, আগে থেকে ডায়াবেটিস ছিল এবং সে তার জন্য ওরাল যে ডায়াবেটিক ড্রাগ সেগুলো নিতেছিল। ঠিক আছে, কিন্তু এমন হতে পারে যে তার প্রেগনেন্সি টাইমে ওরাল ডায়াবেটিক ড্রাগটা কিন্তু দেওয়া যাবে না, কারণ ওরাল ডায়াবেটিক ড্রাগ সাধারণত বলি আমরা যে কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। তো ওরাল ডায়াবেটিক ড্রাগ আমরা সাধারণত কখনো দিই না, কেন কন্ট্রা ইন্ডিকেটেড সেটা আমরা দেখবো। সেই জন্য আমরা কিন্তু তার প্রেগনেন্সিতে অবশ্যই ইনসুলিনে শিফট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা তার ইনসুলিনে শিফট করলাম এবং প্রেগনেন্সির টাইম জুড়ে সে ইনসুলিনই নিবে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, মানে যার আগে থেকে ডায়াবেটিস আছে তার কথা বলতেছি। এবং প্রেগনেন্সি যখন শেষ হয়ে গেল তখন আবার ইনসুলিন বাদ দিয়ে তার ওরাল যে ডায়াবেটিক ড্রাগ ওটাই হয়তো বানিয়ে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বিষয়গুলো আর কি প্রসিড করে, আশা করি বুঝতে পারছো। এবং তার মানে কি দেখো, আমার যেহেতু এসপিএল সিক্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকে জেস্টেশন প্রোগ্রেস করার সাথে সাথে, ধরো 24 উইকে যেমন থাকবে দেখা যাবে 30 উইকে তার থেকে অনেক বেশি দেখা যাবে এসপিএল লেভেল আছে এবং তার মানে ইনসুলিন ও আরো কিন্তু বেশি বেশি দরকার হবে। সেই জন্য ইনসুলিনের ডোজটা আমার কিন্তু কন্টিনিউসলি অ্যাডজাস্ট করা লাগে। এবং প্রেগনেন্সি অবশ্যই একটা ডায়াবেটিজেনিক কন্ডিশন, অর্থাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে, কারণ হচ্ছে আমরা বলছি হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন ইজ এ রেসপন্সিবল ফ্যাক্টর। নর্মালি ধরো একটা মহিলা নর্মাল গ্লাইসেমিক, তার আগে কখনো ডায়াবেটিস ছিল না, হাইপার গ্লাইসেমিয়ার প্রবলেম ছিল না, বাট সে যখন কনসিভ করলো, প্রেগনেন্ট হলো, তার ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল হিউম্যান প্লেসেন্টাল ল্যাক্টোজেনের কারণে, এবং সে তার পরিবর্তে সে ডায়াবেটিক ফিমেল হয়ে গেল এবং তার জিডিএম আছে। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে কিছু পয়েন্ট আমরা একটু মনে রাখি, যে মায়ের যে ইনসুলিন এটা কিন্তু প্লাসেন্টা ক্রস করে না, বাট মায়ের যে গ্লুকোজ এটা প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে মায়ের যদি হাইপার গ্লাইসেমিয়া থাকে তাহলে বাচ্চারও কিন্তু হাইপার গ্লাইসেমিয়া হবে। তো এবং কারণ হাইপার গ্লাইসেমিয়া হবে বলতে বাচ্চাটা মা থেকে গ্লুকোজটা নিবে আর কি। আচ্ছা, এবং গ্লাইকোসুরিয়া কি দেখো, প্রেগনেন্সিতে কিন্তু গ্লাইকোসুরিয়া বা আমরা বলি ইউরিন দিয়ে গ্লুকোজ বের হয়, এটা একটা নর্মাল লেভেলে বের হইতে পারে প্রেগনেন্সি টাইমে, নর্মালের থেকে, মানে নর্মাল একটা মানুষ প্রেগনেন্ট না, নর্মাল একটা ফিমেল, তার যতটুকু মানে তার তো ইউজুয়ালি গ্লুকোজ বেরোবে না তেমন একটা, বাট সে যখন প্রেগনেন্ট হবে তার এমনিতেই কিছুটা গ্লুকোজ বের হইতে পারে। বাট আমার এক্সক্লুড করতে হবে যেটাকে ডায়াবেটিস কিনা, বা ডায়াবেটিস হলে সেটা আমাদের কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে। আর ম্যাটার্নাল যে থাইরক্সিন এটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে। সো থাইরক্সিন হরমোন, থাইরয়েড হরমোন এটা। আচ্ছা, এখন ধরো যে ঘটনাটা ঘটলো যে ফিটাস তো মায়ের থেকে কি করবে, মায়ের থেকে গ্লুকোজ দিবে। ওকে, এবং এজন্য মায়ের থেকে যেহেতু ফিটাস গ্লুকোজ নিচ্ছে, ধরো মায়ের এজন্য কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, এজন্য আমরা বলি যে মা হচ্ছে যখন প্রেগনেন্ট থাকে তখন তার জন্য ফাস্টিং করাটা বা রোজা রাখা বা হচ্ছে না খেয়ে থাকে, এটা তার জন্য খুবই ডিফিকাল্ট একটা বিষয়, কারণ মায়ের হচ্ছে বাচ্চা যেহেতু মায়ের থেকে অনেক কিছু গ্লুকোজ নিতেছে, এজন্য মা কিন্তু হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে। আর মনে রাখবা একটা কথা সব সময়, যে হাইপোগ্লাইসেমিয়া ইজ মোর ডেঞ্জারাস দেন হাইপারগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া অনেক বেশি ডেঞ্জারাস, সেটা ফিটাসের জন্য হোক, মায়ের জন্য হোক, সবার জন্য। আচ্ছা, এবং পোস্ট প্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে, মানে দেখা গেল যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে খাবার পরে হচ্ছে তার হাইপোগ্লাইসেমিয়া কিন্তু হয়ে যেতে পারে। ওকে, এখন আসো যে ফাস্টিং, ভমিটিং, ডায়রিয়া এগুলোর ফলে অনেক বেশি মানে গ্লুকোজ লস হবে এবং হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে, এবং এর ফলে কিটোনুরিয়া হতে পারে, মানে ইউরিন দিয়ে কিটোন বডি, তারপরে কিটোসিসও হয়ে যেতে পারে, যে অ্যাসিটোন বডি ফর্ম হয়েছে। তো এই জিনিসগুলো হতে পারে, এগুলো কিন্তু ডেঞ্জারাস, এগুলো হইতে দেওয়া যাবে না। আচ্ছা, এবং আমরা জানি যে হাইপারগ্লাইসেমিয়া এটা ফিটোটক্সিক আমরা বলি, ফিটাসের জন্য হাইপোগ্লাইসেমিয়া বেশি ডেঞ্জারাস। ওকে, বাট হাইপারগ্লাইসেমিয়া কিন্তু ফিটোটক্সিক। এরা কি করে, এরা হচ্ছে ফ্রি রেডিক্যালসকে বাড়াই দেয়। তো ফ্রি রেডিক্যালস বাড়াই দিলে সেটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। এই টার্মটাকে আমরা বলি কি, অক্সিডেটিভ স্ট্রেস। তো এই টার্মটাকে আমরা এইভাবে বলি, অক্সিডেটিভ স্ট্রেস হয়েছে। সো এই ফ্রি রেডিক্যালকে বাড়াই দিবে, এবং ফ্রি রেডিক্যালগুলো কিন্তু প্লাসেন্টাকে ক্রস করতে পারে, এবং প্লাসেন্টাকে যদি ক্রস করে তাহলে কি হবে, কনজেনিটাল ম্যালফরমেশন ফিটাসে কিন্তু হইতে পারে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে হাইপারগ্লাইসেমিয়া কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন ফিটাস করতে পারে, এবং এটা মিললে আমরা যে মানে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস সেখানে আমরা দেখি। এবং প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসকে আমরা ওভার্ট বলতে বোঝায় যে প্রকাশ্য, আমরা জানি তার ডায়াবেটিস মেলিটাস আছে। এবং এই মহিলা যদি কনসিভ করে তাহলে তার ব্লাড সুগার তো ডে 1 থেকেই ইনক্রিজ থাকবে, রাইট, কারণ তার তো ডায়াবেটিস আছে এবং ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, কনজেনিটাল ম্যালফরমেশন হবে, কিন্তু এটা কিন্তু ডেলিভারি পরে চলে যাবে না। অপরদিকে জেস্টেশনাল যে ডায়াবেটিস, এটা হচ্ছে নর্মালি একটা ফিমেল নর্মাল আছে, কিন্তু তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে প্রেগনেন্সি টাইমে এবং তার ডায়াবেটিস হয়েছে, এবং তার ব্লাড সুগার হচ্ছে 24 থেকে 28 উইকস, এই টাইমে হচ্ছে বাড়া শুরু করে, এবং ফ্রি রেডিক্যাল তখন শুরু হবে, মানে তখন হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। কিন্তু মনে রাখবা যে ফিটাসের যে অর্গানোজেনেসিস বা আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, ফার্স্ট 12 উইকস, বা এই টাইমটা হচ্ছে তার অর্গানোজেনেসিস হয়, 3rd থেকে মানে 9th উইক আমরা বলি পিরিয়ড অফ অর্গানোজেনেসিস, এবং
ফার্স্ট ট্রাইমাস্টারে তার অর্গান তৈরি হয়, এবং সেই টাইমে যেহেতু এই মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া হয় না, ওই মহিলাটা ওই টাইমে নর্মাল থাকে, বাট 24 থেকে 28 উইকে যাতে প্রবলেমটা হয়, হাইপারগ্লাইসেমিয়া হয়, এই জন্য তার কিন্তু কনজেনিটাল ম্যালফরমেশন হবে না। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এবং এরা ডেলিভারির 6 উইকস পরে এমনিতেই সেরে যাবে, ডায়াবেটিসটা চলে যাবে। আচ্ছা, একটা ক্লাসিফিকেশন আছে যেটা আমরা বলি প্রিসেলা হোয়াইট ক্লাসিফিকেশন। এটাতে যেটা করা হয় যে এটাকে টাইপ 1, নন টাইপ এ, মানে টাইপ এ আর নন টাইপ এ, এরকম দুই ভাগে ভাগ করা হয়। টাইপ এ কে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, আর নন টাইপ এ কে বলি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস। মানে প্রি জেস্টেশনাল মানে বুঝছো যে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে ডায়াবেটিস ছিল, প্রেগনেন্সির টাইমেও আছে। আর এই এই টাইপ এ কে আবার A1 A2 আমরা বলি। তো A1 যেটা, এটা হচ্ছে ডায়েট এর মাধ্যমে কন্ট্রোল করা যায়, আর A2 যেটা, এটা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে কন্ট্রোল করতে হয়, ইনসুলিন বা মেটফরমিন এগুলোর মাধ্যমে। এখন ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ইউজুয়ালি 24 থেকে 28 উইকে ডেভেলপ করে, এবং এরা 20 উইক্সের আগেও কিন্তু দেখা যাইতে পারে। সো ইউজুয়ালি যদিও কম দেখা যায়, বাট দেখা যেতে পারে। এটা আমরা একটু মনে রাখবো যে এর আগে যে হবে না এমন কিন্তু না। স্পেশালি অবেজ যারা ফিমেল, এদের কিন্তু এমনিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি থাকে, এবং এদের ক্ষেত্রে হইতে পারে। যদি 16 উইক 17 উইক্সের একটা ফিমেল আসে, তাহলে কিন্তু তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস একেবারেই হবে না, এটা না। আর যদি 20 উইক্সের আগে ডায়াগনোসিস হয়, তাহলে সাধারণত আমরা বলি যে আচ্ছা এটা হয়তো প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, বাট আমরা হচ্ছে সুগার লেভেল কনফার্মেশন করে পরবর্তীতে কিন্তু কনফার্ম হই। স্পেশালি পোস্টপার্টাম 6 উইক্স পরে যদি চলে যায় ডায়াবেটিস, তার মানে সেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ছিল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি এখানে বলি যে দেখো, আমার কিন্তু টিফা যে টেস্টের কথা বলছিলাম, যে টার্গেটেড ইমেজিং ফর অ্যানোমালিস, যেটাকে আমরা বলি যে অ্যানোমালি স্ক্যান বা টার্গেট স্ক্যান। তো এটা সব প্রেগনেন্ট ফিমেল কিন্তু করতে হয় এই টেস্টটা, অ্যানোমালি স্ক্যান। 18 থেকে 20 উইক্স এই টাইমটাতে আমরা বলি যে এই টাইমটাতে জেস্টেশনের এই টাইমটাতে সবারই এই টেস্টটা বা অ্যানোমালি স্ক্যান আমাদের করতে হয়। যার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে, আমি মোটামুটি জানি যে তার ক্ষেত্রে কোনো কনজেনিটাল অ্যানোমালি হবে না, কিন্তু তারপরও আমার কিন্তু এইটা করতেই হবে, কারণ এটা সব প্রেগনেন্ট ফিমেলে করা লাগে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ইকোকার্ডিওগ্রাফি নামে একটা টেস্ট আছে, ইকোকার্ডিওগ্রাফি, ইকো আমরা বলি ফিটাল ইকো বা ম্যাটার্নাল ইকো আর কি, মানে ইকোকার্ডিওগ্রাফি যেটা। তো এটা আমরা শুধুমাত্র কি করি, প্রি জেস্টেশনাল যে ডায়াবেটিস মেলাইটাস তাদের ক্ষেত্রে করি। কারণ হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি আমরা এই কারণে করবো যে হার্টের কোনো অ্যাবনর্মালিটি যদি আমি সাসপেক্ট করি, কারণ ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ কনজেনিটাল অ্যানোমালির মধ্যে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ওই জিনিসটা আছে কিনা এটা দেখার জন্য। বাট নর্মালি আমাদের যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস সুযোগত হার্টের এই প্রবলেমগুলো হওয়ার চান্স তেমন একটা নাই বলেই চলে, সো তখন আর করার দরকার নেই। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট আমি কথা বলি যে ডায়াবেটিসের আসলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা যদি তোমাকে বলে যে যেমন ধরো র্যান্ডম ব্লাড সুগার, ঠিক আছে, র্যান্ডম ব্লাড সুগার, তারপর আরেকটা আছে ফাস্টিং ব্লাড সুগার, তারপরে আরেকটা আছে হচ্ছে তোমার মানে 2 আওয়ার্স আফটার মানে 75 গ্রাম গ্লুকোজ, রাইট, মানে পোস্টপ্রান্ডিয়াল। তারপর হচ্ছে গিয়ে এগুলো তো গেল। তারপরে আরেকটা আছে হিমোগ্লোবিন A1C। এরকম বেশ কিছু টেস্ট আমরা বলি, 4টা টেস্টের কথা বলি ইউজুয়ালি। তো ফাস্টিং ব্লাড গ্লুকোজ আমরা বলি 7 মিলিমোল পার লিটার, এর থেকে যদি বেশি হয় বা এর সমান হয় তাহলে আমরা বলবো সেটা ডায়াবেটিস। র্যান্ডম ব্লাড সুগার এটা যদি 11.1 এর থেকে বেশি বা সমান হয় মিলিমোল পার লিটার, তাহলে সেটাকে আমরা বলবো ডায়াবেটিস। মানে এটা হচ্ছে আমরা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসের কথা বলতেছি না, এটা আমরা নর্মালি ডায়াবেটিসের কথা বলতেছি। আর এটা হচ্ছে যদি 11.1 মিলিমোল পার লিটার এর থেকে বেশি বা সমান হয়। আর এই হিমোগ্লোবিন A1Cটা হচ্ছে 6.5 আমরা বলি, সরি 6.5 না, 5.6 মোস্ট পসিবলি, এটার থেকে সমান বা এটার থেকে যদি বেশি হয় তাহলে সেটাকে কিন্তু আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে। তো একটা মহিলা যার হচ্ছে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে, তার কিন্তু ধরো মানে এই লেভেলগুলো আগে থেকেই ছিল, এবং এই লেভেলগুলো তার ডায়াবেটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এখন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু এরকম হয় না, অর্থাৎ এর থেকে মানে এই লেভেলে থাকতে হবে এমন কিন্তু না। যেমন ধরো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে একটা মহিলার ধরলাম আমি ফাস্টিং ব্লাড গ্লুকোজ, মানে সে ফাস্টিং আছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা হচ্ছে মানে এই লেভেলটা খুব কম পাইলে কিন্তু আমরা সেটা ডায়াগনোসিস বলে দিই, ঠিক আছে। আবার ধরো ফর এক্সাম্পল আমরা প্রেগনেন্ট ওমেনদেরকে এখানে ACOG অর্থাৎ আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। সো এটার গাইডলাইনে বলা হয় যে আমি মহিলাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াবো, 50 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে আমি তার 1 ঘন্টা পরে মেজার যখন করবো, মানে মহিলা আমার কাছে আসার পর আমি তাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াইলাম, এবং তারপরে 1 ঘন্টা পরে আমি কি করলাম, আমি তার টেস্ট করলাম ব্লাড স্যাম্পল নিয়ে যে তার গ্লুকোজ লেভেলটা কত। আমি যদি দেখি যে 7.8 বা তার থেকে বেশি আছে, তাহলে মোটামুটি আমি বলে দিই আচ্ছা এটা হচ্ছে ডায়াবেটিক, মানে এটা কি মিলিমোল পার লিটার। আর সম্ভবত যদি আমি মিলিগ্রাম পার ডেসিলিটারে বলি তাহলে 140
মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা বেটার বেশি যদি হয় তাহলে কিন্তু আমি বলে দিই যে এই মহিলার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আছে, জিডিএম। তো এইভাবে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি জিডিএম, খুব ইম্পর্টেন্ট। এবং জাস্ট একটা জিনিস মনে রাখো যে আমরা জিডিএম যখন ডায়াগনোসিস করবো তখন একটা মহিলার, ধরো ফর এক্সাম্পল নর্মালি আমরা 7 বা তার বেশি হইলে বলতাম হচ্ছে কি জেস্টেশনাল, মানে সরি নর্মাল ডায়াবেটিস, ধরো আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজ যেটা। বাট প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে 7 হইতে হবে এমন কিন্তু না, মানে প্রেগনেন্ট বলতে যে হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস যদি আমরা ডায়াগনোসিস করতে হয়, ধরো তার ফর এক্সাম্পল 6 হইলো, তাহলে কিন্তু তার ডায়াবেটিস মেলাইটাস, মানে বিষয়টা এমন আর কি, আশা করি বুঝতে পারছো যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে কিন্তু জেস্টেশনের টাইমে এরকম কিন্তু হইতে পারে। ওকে ওকে ফাইন। এখন আমরা যেটা চলে আসবো যে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি কি, যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি এটাকে আমরা 7, আমরা যেহেতু মিলিমোল পার লিটারে বেশি কমফোর্টেবল ফিল করি, তো আমরা এইভাবে বলতে এটা 7। আর 200 মিলিগ্রাম পার ডেসিলিটার মানে হচ্ছে মানে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার, হ্যাঁ পিপিবিএস মানে হচ্ছে এটা মানে হচ্ছে 11.1 ওয়ার্ড হবে না, হ্যাঁ জি না। এবং এই যে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, তো এটাকে আমরা 11.1 এটাকে আমরা 11.1 মিলিমোল পার লিটার বলতে পারি। তো এটা বা এটার থেকে বেশি যদি হয় সেটাও কিন্তু আসলে মানে ডায়াবেটিস আমরা বলি, মানে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস। আর র্যান্ডম ব্লাড সুগার যেটা, এটাও যদি 11.1 মিলিমোল পার লিটারের থেকে বেশি হয়। আর হিমোগ্লোবিন A1C, আচ্ছা এটা আমি ভুল বলছি, হিমোগ্লোবিন A1C যদি 6.5 বা তার থেকে বেশি হয়, সো এটা কিন্তু হচ্ছে প্রি জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলি। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে হিমোগ্লোবিন A1C যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদেরকে একটা মহিলা, এই মহিলাটার হচ্ছে তার গত 2-3 মাস, ঠিক আছে, মানে 2-3 মাস ধরে তার গ্লুকোজ লেভেলটা কেমন ছিল এটা সম্পর্কে আমাদের একটা ধারণা কিন্তু দেয়, ঠিক আছে। 2-3 মাস ধরে তার গ্লুকোজ মানে লেভেল কেমন ছিল সেই সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা দেয়, এটা হচ্ছে 6.5% বা তার থেকে যদি বেশি হয়। ওকে, এখন আসা যাক যে আমরা কনজেনিটাল ম্যালফরমেশন বা গ্রস কনজেনিটাল অ্যানোমালি, এটা রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আমরা কিন্তু হিমোগ্লোবিন A1Cটা ভালো চেক করতে পারি। যদি এমন হয় যে 6.5%-এর থেকে কম, তার মানে ঠিক আছে কোনো রিস্ক নাই গ্রোস কনজেনিটাল অ্যানোমালির। বাট যদি 6.5-এর থেকে বেশি হয় তাহলে 3% রিস্ক আছে, এবং যদি হচ্ছে 10% বা তার থেকে বেশি হয় তাহলে 15-20% রিস্ক আছে কনজেনিটাল অ্যানোমালির। ঠিক আছে, আমরা সবসময় চাই যে 6%-এর থেকে কম থাকবে হিমোগ্লোবিন A1Cটা। হ্যাঁ, এই যে যেহেতু আমি তার হচ্ছে গ্লুকোজ লেভেল সম্পর্কে একটা ধারণা পাচ্ছি তার পাস্ট টাইমগুলোতে, সেই জন্য কিন্তু আমি একটা কনজেনিটাল অ্যানোমালি তার হইতে পারে কিনা এই যে সম্পর্কে আমি একটা আইডিয়া আগে থেকে নিতে পারি। ধর একটা মহিলা 10 উইকসে আসলো, এখন এই 10 উইকের মহিলাটা তার কি হচ্ছে, তার হচ্ছে সে আগে থেকে ডায়াবেটিক ছিল, মানে প্রেগনেন্ট হওয়ার আগে থেকে ডায়াবেটিক ছিল, এবং এখন সে চিন্তা করতেছে, ডক্টরের কাছে যখন আসলো ডক্টর তো বলল আপনার তো আগে থেকে ডায়াবেটিস ছিল, আপনি তো তারপরে প্রেগনেন্ট হয়েছেন, এখন আপনার তো কনজেনিটাল অ্যানোমালি বাচ্চার হওয়ার চান্স আছে। এখন মহিলা চিন্তা করবে, চিন্তায় পড়ে যাবে, আচ্ছা তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হয়েছে কিনা। কিন্তু সেটা বুঝতে হলে তো 18 থেকে 20 সপ্তাহের দিকে একটা যে মানে অ্যানোমালি স্ক্যান বা টিফা যেটা ওটা করতে হবে, ওটা বাদে তো তেমন একটা বোঝার উপায় নাই। তো তখন ডক্টর কি বলবে যে আপনার 18 থেকে 20 সপ্তাহে আমি চেক করবো, আনসার হচ্ছে না। ডক্টর তখন বলবে যে আপনার আপনার তো এখন আমি হচ্ছে আপনার একটা লেভেল 1 আলট্রাসোনোগ্রাফি করব, সেটার মাধ্যমে কিছু জিনিস ধরা পড়তে পারে বা কিছু কনজেনিটাল অ্যানোমালি ধরা পড়তে পারে, কিন্তু আমরা 18 থেকে 20 উইক্সের ওই টাইমে হচ্ছে আবার যখন আলট্রাসোনোগ্রাফি করব তখন আমরা কনফার্ম হতে পারবো। সো এইভাবে হচ্ছে কাউন্সিলিং কিন্তু করতে হবে। সো ইনভেস্টিগেশন হচ্ছে ইনিশিয়াল ইউএসজি করা হয়, এবং স্ক্রিনিং টেস্ট হিসেবে লেভেল 1 ইউএসজি আমরা বলি, আর ডায়াগনস্টিক হচ্ছে টিফা বা লেভেল 2 যেটা আমরা বলি অ্যানোমালি স্ক্যান। আর ক্যারিওটাইপিং কিন্তু করা হয় না, কারণ ক্যারিওটাইপিং এখানে কিন্তু কনজেনিটাল অ্যানোমালি হয়, ক্রোমোজোমাল অ্যানোমালিস হয় না। সো এই জন্য কিন্তু আমরা গ্রোস কনজেনিটাল অ্যানোমালির জন্য এখানে টেস্ট করি টিফা, নট ক্রোমোজোমাল, মানে ক্যারিওটাইপিং করি না, কারণ ক্যারিওটাইপিং আমরা করবো ক্রোমোজোমাল অ্যানোমালির ক্ষেত্রে। আচ্ছা, এবং কি কি কনজেনিটাল ম্যালফরমেশন হবে, কি কি কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, আনসার হচ্ছে সিবিএস কে ইনভলভ করে, তারপর সিএনএস কে ইনভলভ করতে পারে। মোস্ট কমন কনজেনিটাল ম্যালফরমেশন হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তারপর নিউরাল টিউব ডিফেক্টও করতে পারে। আর কার্ডিয়াক ম্যালফরমেশনের মধ্যে সবথেকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টই। এখন ধরো একটা 10টা বাচ্চা এবং এই 10টা বাচ্চার মধ্যে মানে 10টা বাচ্চা এবং এই মায়ের হচ্ছে কি ছিল, ডায়াবেটিস ধরো ছিল। এখন এই ডায়াবেটিক মায়ের 10টা বাচ্চার মধ্যে আমি দেখবো ধরো 6টা বাচ্চারই হচ্ছে পিএইচডি হয়েছে, আর 2টা বাচ্চার হয়তো বা নিউরাল টিউব ডিফেক্ট হয়েছে, ঠিক আছে। সো তার মানে কি সব থেকে বেশি হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হওয়ার চান্স বেশি। বাট ধরো 10টা প্রেগনেন্ট ওম্যান, ঠিক আছে, এদের ডায়াবেটিস আছে কিনা আমি জানি না, কিন্তু আমি একটা ওম্যানের বাচ্চার মধ্যে কি পাইছি, একটা ওম্যানের বাচ্চার মধ্যে আমি একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস বা TGA। সো এই কন্ডিশনটা যখন আমি একটা বাচ্চার মধ্যে পাইছি, এই প্রবলেমটা, এই অ্যানোমালিটা, তখন মানে ধরো 10টা মায়ের মধ্যে একটা মায়ের, তো আমি এই মাটা শিওর যে এই মাটার ডায়াবেটিস ছিল, প্রিজেস্টেশনাল ডায়াবেটিস ছিল। কারণ হচ্ছে যে এই ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস পাওয়া মানে তার শিওর ডায়াবেটিস ছিল, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য এটাকে বলে মোস্ট স্পেসিফিক বাট মোস্ট কমন VSD।
আচ্ছা, তারপরে হচ্ছে মোস্ট কমন কার্ডিয়াক ফাইন্ডিং যদি বলি তাহলে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, এবং সেক্ষেত্রে এটা প্রেগনেন্সির পরে রিজলভ হয়ে যেতে পারে, মানে প্রেগনেন্সি ডেলিভারির পরে বাচ্চা রিজলভ হয়ে যেতে পারে আচ্ছা আস্তে আস্তে। আর গ্রস কনজেনিটাল অ্যানোমালি যদি আমার প্রিভেনশন করতে অবশ্যই গ্লুকোজটা কন্ট্রোলে রাখতে হবে। মহিলার হিমোগ্লোবিন A1C যেটা, এটা 6.5% থেকে কম থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আবার পেশেন্ট হচ্ছে তার সে যখন প্রেগনেন্ট হবে তার প্রি কনসেপশনাল বিভিন্ন অ্যাডভাইস আমি তো দিব, মানে প্রেগনেন্ট হওয়ার আগে অনেক মহিলা আমাদের কাছে আসে, এসে বলে যে সে প্রেগনেন্ট হতে চায়, সো তাকে আমরা বেশ কিছু অ্যাডভাইস দিই। এবং তার যদি ডায়াবেটিস থাকে আমরা চেক করে দেখবো যে ডায়াবেটিস থাকে, তাকে অবশ্যই বলতে হবে যে আপনি আগে থেকে গ্লুকোজটা কন্ট্রোলে রাখতে হবে। আপনি যদি গ্লুকোজটা কন্ট্রোলে না রাখতে পারেন আপনার বাচ্চার সমস্যা হবে। সো এইভাবে হচ্ছে আমি দিব, এবং পাশাপাশি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে পারি কনসেপশনের 1 মাস আগে থেকে, মানে প্রেগনেন্ট হওয়ার 1 মাস আগে থেকে পরবর্তীতে প্রেগনেন্ট হওয়ার 3 মাস পর পর্যন্ত আমরা ফলিক অ্যাসিড কন্টিনিউ করতে পারি। তারপরে আমরা ফলিক অ্যাসিড আয়রন এগুলো মানে 3 মাস পরে ফলিক অ্যাসিড আয়রন একসাথে কন্টিনিউ করা উচিত। আর প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে হচ্ছে ওই যে কিসের রিস্ক থাকে মনে রাখবা, প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, সবগুলোরই কিসের রিস্ক থাকে, একটা হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন, মানে যেমন প্রি অ্যাক্লামশিয়া এই প্রি অ্যাক্লামশিয়ার রিস্ক ধর অনেক বেশি থাকবে এই মহিলাদের, এটা হওয়ার চান্স থাকবে। কারণ মনে রাখবা যে এখানে প্লাসেন্টাটা একটু বড় হয়, প্লাসেন্টোমেগালি আমরা বলি যে প্লাসেন্টা একটু বড় হয়, ঠিক আছে। প্লাসেন্টা যেহেতু বড় হয় তাই মনে রাখবা যেখানে প্লাসেন্টা বড় আছে সেই জায়গায় প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন বা প্রি অ্যাক্লামশিয়া হওয়ার চান্স অনেক বেশি। আমরা যখন এটা পড়বো তখন দেখবো। তারপরে পলিহাইড্রামনিয়াস থাকে, খুবই ইম্পর্টেন্ট। দেখো পলিহাইড্রামনিয়াস কেন থাকবে, আমি বলছিলাম না যে ধরো মায়ের যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে বাচ্চারও হাইপারগ্লাইসেমিয়া হবে, তো বাচ্চার যদি হাইপারগ্লাইসেমিয়া হয় বাচ্চার কি হবে, বেশি বেশি পলিউরিয়া হবে। আমরা জানি ডায়াবেটিসের একটা ফিচার কি, বেশি বেশি ইউরিন হওয়া। সো দেখা যাবে যে বাচ্চার হাইপারগ্লাইসেমিয়ার কারণে পলিউরিয়া হবে, এবং পলিউরিয়া হলে বাচ্চা বেশি বেশি অ্যামনিওটিক ক্যাভিটিতে বেশি বেশি ফ্লুইড জমবে, মানে বেশি বেশি ইউরিনেশন করার কারণে বেশি বেশি ফ্লুইড সেখানে জমবে, এবং অ্যামনিওটিক ক্যাভিটিতে যদি বেশি ফ্লুইড থাকে তাহলে সেটাকে পলিহাইড্রামনিয়াস বলি। এবং পলিহাইড্রামনিয়াসের যে কমপ্লিকেশনগুলো আমরা পড়ে আসছিলাম অ্যামনিওটিক ফ্লুইড অ্যাবনরমালিটিতে, তো সেই জায়গায় আমরা কিন্তু আলোচনা করছি। এবং এখানে ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে, যেমন হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া। সো তার মানে কি, মহিলার ইউরিন দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে অনেক বেশি ব্যাকটেরিয়া যাচ্ছে, বাট মানে তার যদিও সিমটমস না ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বাট তার অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হচ্ছে ডেঞ্জারাস কিন্তু। কারণ এটার সাথে এই যে এটার সাথে আমরা কি বলছি, এটার সাথে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে তোমার সিকেল সেল অ্যানিমিয়া, এই সিকেল সেল ডিজিজ সেগুলো অ্যাসোসিয়েট থাকতে পারে। আচ্ছা, এই জন্য এই মহিলাগুলোর কিন্তু আমার কি করতে হবে, ইউরিনের রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন করে দেখতে হবে, কালচার সেনসিটিভিটি করা যেতে পারে। এবং প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু বাড়তে থাকে। ফিটাল ম্যাক্রোসোমিয়া খুব ইম্পর্টেন্ট, মানে ফিটাসটার সাইজ খুবই বড় হয়। এই ডায়াবেটিস মায়েদের বাচ্চাদের ওয়েট দেখা যায় 4 কেজির থেকে যদি বেশি হয় সেটাকে আমরা ম্যাক্রোসোমিয়া বলি, 4 কেজির থেকে বেশি। তো ম্যাক্রোসোমিয়া মানে মানে বিগ বেবি হবে, খুবই বড় সাইজের বেবি হবে, এবং এই বেবিরা যখন ফিউচারে বড় হইতে থাকবে তাদের কি হইতে পারে, তারা দেখা গেলো জন্মগ্রহণ করার পরে কান্না করতেছে না, কান্না করলো না, পরে আস্তে আস্তে দেখা গেলো যে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, তার অ্যাসফিক্সিয়া হইতে পারে, আর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আর আরেকটা যেটা, ভবিষ্যতে এই বাচ্চারা যদি বেঁচে থাকে সুন্দর করে তাহলে ভবিষ্যতে তাদের কিন্তু ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে। সো ভবিষ্যতে তাদের ডায়াবেটিস হওয়ার চান্স অনেক বেশি লেটার লাইফে। হ্যাঁ, এটা বলে দিতে হবে, এবং এই বাচ্চাদের মানে জন্মের পর থেকেই একটা কন্ট্রোলেবল অবস্থা কিন্তু থাকতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশাল আমাদের জানার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি যে ডায়াবেটিস যে ওম্যান এদের ক্ষেত্রে অ্যাবর্শনের কিন্তু চান্স আছে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। হ্যাঁ, আনএক্সপ্লেইনড ফিটাল ডেথ হইতে পারে, আনএক্সপ্লেইন ফিটাল ডেথ, তারপরে অ্যাবর্শন হওয়ার চান্স আছে। অ্যাবর্শন হলে ইউজুয়ালি ফার্স্ট ট্রাইমাস্টারে বেশি হয়। আচ্ছা, এখন আমরা যদি বলি যে প্রত্যেকটা অ্যান্টিনাটাল ভিজিট এই জন্য মহিলাটার ওয়েট চেক করা উচিত, ব্লাড প্রেশার চেক করা উচিত, ইউরিন মানে প্রোটিনিউরিয়া আছে কিনা এটা চেক করা উচিত, যে প্রি অ্যাক্লামশিয়া হয়ে গেল কিনা, সো এটা দেখতে হবে। তারপরে গ্লুকোজ মনিটরিং করতে হবে সেকেন্ড ট্রাইমাস্টারে 2 সপ্তাহ পর পর, মানে স্পেশালি ডায়াবেটিক যে মহিলারা তাদের ক্ষেত্রে সেকেন্ড ট্রাইমাস্টারে 2 সপ্তাহ পর পর হচ্ছে ব্লাড গ্লুকোজ মনিটর করতে হবে। আর থার্ড ট্রাইমাস্টারে যারা আছে তাদের ক্ষেত্রে প্রত্যেক উইকে করতে হবে। দেখো আমরা কিন্তু এতবার করতাম না যদি তার ডায়াবেটিস না থাকতো, যেহেতু ডায়াবেটিস আছে তাই এই জিনিসগুলো রাখতে হবে। এবং মনে রাখবা যে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে কিন্তু রেটিনোপ্যাথি হইতে পারে, নেফ্রোপ্যাথি হইতে পারে। তো এই জিনিসগুলো যেহেতু হইতে পারে তাই আমরা কি করবো, আমরা হচ্ছে এই জিনিসগুলো প্রেগনেন্সির টাইম আরো বেশি বেড়ে যেতে পারে। হ্যাঁ, যে চোখের সমস্যা হচ্ছে বেশি বেশি, সেই জন্য আমরা ফান্ডোস্কোপি বা ফান্ডাল এক্সামিনেশন করতে পারি চোখের। হ্যাঁ, এবং আমরা ওই যে বলছি যে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করবো লেভেল 1 নর্মালি, বাট পরবর্তীতে 18 থেকে 20 উইক্সে আমরা টিফা বা টার্গেট স্ক্যান করবো, আর 22 থেকে 24 উইকে আমরা ইকো করতে পারি পিএইচডি অ্যাসিগনেটে দেখার জন্য। বাট যাদের ইউজুয়ালি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের ক্ষেত্রে ইকো ইউজুয়ালি করা হয়, যাদের জেস্টেশনাল আছে তাদের ক্ষেত্রে অতটা মানে তাদের ক্ষেত্রে করার দরকার হয় না। তারপরে ইউরিন রুটিন মাইক্রোস্কোপি করতে হবে প্রত্যেক ট্রাইমাস্টারে, যে তার অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আছে কিনা সেটা দেখার জন্য কালচার সেনসিটিভিটি করা যেতে পারে। আচ্ছা, আর ফিটাল মনিটরিং করতে হবে 32 উইক্স থেকে, যেহেতু মনে রাখবে ডায়াবেটিস মেলাইটাস প্রেগনেন্সি যদি থাকে তাহলে সেটা হচ্ছে একটা হাই রিস্ক প্রেগনেন্সি। কি বললাম, হাই রিস্ক প্রেগনেন্সি। এর জন্য ফিটাল মনিটরিং করতে হবে 32 উইক্স থেকে, কারণ এই টাইপের ব্রেন ডেভেলপমেন্ট বা অটোনমিক যে সিস্টেম সেটা কিন্তু ডেভেলপমেন্ট শুরু হয়। এবং নন স্ট্রেস টেস্ট এটা নিয়ে আমরা খুব সুন্দর করে আলোচনা করেছি, এটা উইকলি করা যেতে পারে। দেন আমরা ফিটাল হার্ট রেট দেখি, তারপরে বায়োফিজিক্যাল স্কোর, এটার মধ্যে 5টা কম্পোনেন্ট আমরা বলছিলাম সেটা আমরা দেখতে হবে, স্কোরিং করতে হবে। আমরা 10 স্কোর দিই, টোটাল 10-এর মধ্যে কত পায় স্কোর সেটা দেখতে হবে, 5টা কম্পোনেন্টে 2-2 করে। আর গ্রোথ স্ক্যান করা যেতে পারে। গ্রোথ স্ক্যান বলতে একটা আলট্রাসোনোগ্রাম, যেটা হচ্ছে
পলিহাইড্রামিওজ বা ম্যাক্রোসোমি আছে কিনা, বাচ্চার গ্রোথ আমরা মনিটর করতেছি। অ্যাটলিস্ট 2টা গ্রোথ স্ক্যান করা উচিত, 28 থেকে 30 বা 34 থেকে 36 সেই টাইমে, হ্যাঁ। এবং 2টা স্ক্যানের মাঝে 3 সপ্তাহের একটা গ্যাপ আমি দিলাম। আচ্ছা, আর আম্বিলিকাল আর্টারি ডপলার, এটা হচ্ছে প্রেগনেন্সি মানে ডায়াবেটিক মহিলাদের করা দরকার হতে পারে যদি ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি থাকে বা মানে কি বলি আমরা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে, তাহলে আম্বিলিকাল আর্টারি ডপলার নামে যে টেস্টটা সেটা আমরা করতে পারি। আচ্ছা, এবং এই যে টেস্টগুলোর কথা বললাম এগুলো আমরা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসে করবো, কিন্তু ফিটাল একো যেটা এটা কিন্তু আমরা যদি সিবিএস অ্যানোমালি সাসপেক্ট করি তাহলে করবো, ঠিক আছে। ওকে, এখন আসলে যে মেডিকেল ম্যানেজমেন্টে আমরা মহিলাকে অবশ্যই ওয়েট কমাইতে বলবো, তারপরে মেডিকেল নিউট্রিশন থেরাপি বা এমএনটি দিতে হবে, ডায়েট মডিফিকেশন করতে হবে। ইনসুলিন কিন্তু ড্রাগ অফ চয়েস ডায়াবেটিস ইন প্রেগনেন্সিতে, হ্যাঁ। এবং যদি তার প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন থাকে তাহলে তাকে লো ডোজ অ্যাসপিরিন দিতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং লো ডোজ অ্যাসপিরিন কিন্তু ইউজুয়ালি আমরা বলি যে 16 উইক্সের আগে আমরা লো ডোজ অ্যাসপিরিন দিই ইউজুয়ালি, হ্যাঁ, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশনে প্রিভেনশনের জন্য, বাট তারপরে কিন্তু আর এটা অতটা কাজ করে না। আর অবস্টেটিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা যদি টার্মিনেশন অফ প্রেগনেন্সি করি বা ইন্ডাকশন অফ লেবার করি, সেটা সাধারণত আমরা বলি 39 সপ্তাহ বা তারপরে ইউজুয়ালি করা হয়। আর মোড অফ ডেলিভারি ইউজুয়ালি ভ্যাজাইনাল ডেলিভারি করা হয়, কিছু কিছু ক্ষেত্রে সিজারিয়ান সেকশন লাগতে পারে যদি হচ্ছে বেবি ওয়েট খুব বেশি হয়ে যায়, 4.5 কেজি বা তার থেকে বেশি হয়ে গেছে, খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন। সো এই কন্ডিশনটাতে আমরা করতে পারি। এখন আসলে যে আমরা আলোচনা করবো যে জেস্টেশনাল ডায়াবেটিস, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো প্রি জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে মেইনলি। এখন জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে যদি কথা বলি, এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে এটা হয়। আর এখানে আমরা কিভাবে টেস্ট করবো এই জিনিসগুলো আমরা বলে আসছি। ওকে, এখন যে জিনিসটা ক্রুশাল যে আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো, ম্যানেজমেন্টে আমার অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে যে লেভেলটা কেমন আছে, গ্লুকোজ লেভেলটা কেমন আছে। সো যদি এমন হয় যে আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ 95-এর থেকে কম আছে, 1 আওয়ার পোস্ট প্রান্ডিয়াল 140-এর থেকে কম আছে, এবং হিমোগ্লোবিন A1C 6 থেকে কম আছে, সো সব কিছু কম আছে, তাহলে সেক্ষেত্রে আমার গোল যদি মিট হয় তাহলে আমি মেডিকেল নিউট্রিশন থেরাপি অর্থাৎ খাবারের মাধ্যমে, ফুডের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে আমি সেটা কন্ট্রোল করার ট্রাই করবো এবং তাকে ডেইলি 30 মিনিট হাঁটতে বলবো, ঠিক আছে। আর আমরা 2 আওয়ার পোস্ট প্রান্ডিয়াল লেভেল যদি চেক করি, আচ্ছা 75 গ্রাম গ্লুকোজ দিয়ে কিন্তু আমরা একটা মেজার করি, আমরা ডায়াবেটিস এটা পড়ে আসছি মেডিসিনে, যেখানে আমরা 75 গ্রাম গ্লুকোজ আমরা হচ্ছে 300 ml পানির সাথে মিশাই, 300 ml পানির সাথে মিশিয়ে আমরা হচ্ছে তাকে খাইতে দিই, আমরা তাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা খাইতে বলি, এবং খাইতে বলার পরে আমরা তাকে টেস্টটা করি, ঠিক আছে। আচ্ছা, এটা ওজিটিটি আমরা বলি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। সো আমরা এই টেস্ট করতে পারি। আর যদি গোলস মিট না হয় তাহলে সেক্ষেত্রে মেটফরমিন ড্রাগ শুরু করতে হবে, মেটফরমিন ড্রাগ শুরু করতে হবে, তারপরে ইনসুলিন ও দেওয়া যেতে পারে, সাথে মেডিকেল নিউট্রিশন থেরাপি বা ফুডের বিষয়টা তো মেনটেন করতে হবে। বাট যদি 11.1 মানে মিলিমোল পার লিটার থেকে বেশি হয়ে যায় বা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই ইমিডিয়েটলি ইনসুলিন দিতে হবে। আমরা বলি 8 ইউনিট ইনসুলিন দেওয়া উচিত, এবং সাথে মেডিকেল নিউট্রিশন থেরাপিও চলবে, আর ওয়েট কাউন্সিলিংও করতে হবে। এবং এখানে কোনো অ্যাসপিরিনের রোল কিন্তু নাই, হ্যাঁ, অ্যাসপিরিন এখানে দেওয়ার কোনো দরকার হয় না ইউজুয়ালি। যে অ্যাসপিরিন তো আমরা বলি 16 উইক্সের আগে হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন কন্ট্রোল করতে আমরা দিই। আচ্ছা, এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট যে দেখো আমাদের ব্যালেন্স ডায়েট কেমন হওয়া উচিত, ডায়েট কেমন হওয়া উচিত, আসলে হচ্ছে ডায়েট হওয়া উচিত হচ্ছে আমরা বলি যে 30 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে, হ্যাঁ, এরকম লেভেলে দেওয়া উচিত। এবং এক্ষেত্রে কার্বোহাইড্রেট 40%, ফ্যাট 40% এবং প্রোটিন 20%, ভালো প্রোটিন রিচ ডায়েট কিন্তু অবশ্যই খাওয়া উচিত। এবং 3টা মিল নিবে, 3টা স্ন্যাক্স নিবে, তার মানে কি সে ফ্রিকোয়েন্ট মিলস দিচ্ছে, বাট অল্প অল্প করে ফ্রিকোয়েন্ট মিলস নিবে, বারবার খাবার খাবে। এবং আমরা জানি প্রেগনেন্সি টাইমে মহিলাদের 350 কিলো ক্যালোরি বেশি মিল লাগবে, বেশি ক্যালোরি লাগবে ডেইলি, মানে মানে নর্মালি 350 কিলো ক্যালোরি হচ্ছে বেশি মিল দরকার হয় মহিলাদের। আর যদি বিএমআই কম হয় তাহলে এক্সট্রা 500 কিলো ক্যালোরি কিন্তু লাগবে পার ডে। আর যদি বিএমআই বেশি হয় তাহলে 500 কিলো ক্যালোরি পার ডে আবার মাইনাস করে দিব, ঠিক আছে। বাট বেশি অবেস যদি হয় তাহলে আমার খেয়াল রাখতে হবে যে আমি একসাথে অনেক ক্যালোরি লস করে দিলাম এমন না, আমি আস্তে আস্তে ক্যালোরি অ্যাডজাস্ট করবি। আচ্ছা, আর মেটফরমিন এটা কিন্তু ভালো একটা ড্রাগ, যেটা হচ্ছে জিডিএমে ইউজ করা হয়, স্পেশালি যারা অবেস ওম্যান, এরা হচ্ছে এক্সেসিভ ম্যাটারনাল ওয়েট গেইনকে প্রিভেন্ট করে, তারপরে নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া যাতে না হয়, হাইপোগ্লাইসিমিয়া খুবই ডেঞ্জারাস নিউনেটের জন্য। তারপরে বেবিটা হচ্ছে অনেক বেশি ম্যাক্রোসোমিয়া হয়েছে, সেটার চান্স কমাবে। এবং অবেস যারা তাদের ক্ষেত্রে এটা আমরা ইউজ করি ফার্স্ট লাইন একটা ড্রাগ হিসেবে। এটা ইউজুয়ালি 500 মিলিগ্রাম পার ডে দেওয়া যেতে পারে, বা হচ্ছে 2 গ্রাম পার ডে পর্যন্ত দেওয়া যেতে পারে। আচ্ছা, আর গ্লাইবুরেট নামে একটা ড্রাগ আছে, এটা ইউজুয়ালি অতটা রেকমেন্ডেড না, বাট এটা দেওয়া হয় না কারণ এটা সাইড ইফেক্ট আছে, নিউনেটাল হাইপোগ্লাইসিমিয়া করতে পারে। ইনসুলিন যেটা, এটা আমরা বলি যে ইনসুলিন আসলে প্রিমিক্স ইনসুলিনের কথা বলা হয়, হিউম্যান প্রিমিক্স ইনসুলিন। এক্ষেত্রে শর্ট অ্যাক্টিং আর লং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এই দুইটাই থাকে, হ্যাঁ। তো শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এবং এটা আমরা বলি যে এতে কিন্তু 1 ভায়ালে 40 ইন্টারন্যাশনাল ইউনিট থাকে, আর এর 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টোর করতে হয়। এবং এটা কিন্তু মানে এদের যে সিরিজটা এটা কিন্তু 14 বার ইউজ করা যাইতে পারে, এরকম একটা বিষয় আছে।
আর অ্যাডভান্স প্রেগনেন্সির সাথে সাথে ইনসুলিন রিকোয়ারমেন্ট বাড়বে, কারণ যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। আর লেবারের টাইমে কিন্তু আমরা কি বলি যে ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে, কারণ ওই সময় পেশেন্টকে আমরা কোনো কিছু দিই না, ওরালি কিছু খাইতে দিই না, জাস্ট ফ্লুইড আমরা দিই। তো ইনসুলিন আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন করবো, এবং আমরা বলি যে খাবারের ব্রেকফাস্টের আগ দিয়ে, স্পেশালি শর্ট অ্যাক্টিংগুলো ব্রেকফাস্টের 30 মিনিট আগে আমরা দিই সাবকিউটিনিয়াস ইনজেকশন আকারে, ঠিক আছে। আচ্ছা, এবং ডোজ অফ ইনসুলিন ক্যালকুলেটেড কিন্তু ক্যালকুলেট করা যেতে পারে। আমরা 2 আওয়ার্স আফটার পোস্ট প্র্যান্ডিয়াল এটা আমরা করতে পারি, খাওয়ার পর 2 ঘন্টা পরে যে কতটুকু আমরা দিব গ্লুকোজ লেভেল দেখে। যদি 11.1 এর থেকে বেশি হয় তাহলে কিন্তু আমরা 8 ইউনিট দেওয়া লাগে, বা তার থেকে কম হলে 6 ইউনিট 4 ইউনিট এরকম দেওয়া লাগতে পারে। এবং পরবর্তীতে আমরা কিন্তু আবার ওই লেভেলটাকে থার্ড ডেতে চেক করি যে কী অবস্থা এটা দেওয়ার পরে। যদি গোল মিট না হয় তাহলে আমরা দেখা যায় আরও ইনসুলিন অ্যাড করতে পারি, গোল যদি মিট হয়ে যায় তাহলে আমরা সেম ডোজ ইনসুলিন কন্টিনিউ করতে পারি। তো এবার হচ্ছে টার্মিনেশন অফ প্রেগনেন্সি নিয়ে যদি কথা বলি, যদি ডায়েট দ্বারা ওয়েল কন্ট্রোল আছে, ওকে ফাইন, তাহলে আমরা 39 সপ্তাহ বা তারপরে হচ্ছে ডেলিভারি করে দিলাম। আর যদি ড্রাগ দ্বারা কন্ট্রোল থাকলে 39 উইকস বা তারপরে করলাম। বাট যদি কন্ট্রোল না থাকে, ঠিক আছে, কারণ যদি কন্ট্রোল না থাকে তাহলে বাচ্চা যত মায়ের পেটে থাকতেছে তত আরও বাচ্চার জন্য প্রবলেমেটিক হবে। ধরো বাচ্চা ধরো ফর এক্সাম্পল 39 সপ্তাহ মধ্যে আমি রেখে দিলাম, তাহলে বাচ্চাটা দেখা যাবে আরও ডেঞ্জারাস কন্ডিশন হয়ে গেল, ওই 1-2 সপ্তাহে বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে গেল, ঠিক আছে। এই জন্য আমরা কি করি 37 সপ্তাহ বা এরকম 38 সপ্তাহে আমরা চেষ্টা করি ডেলিভারি করে দিতে। কারণ হচ্ছে এটার কারণ কি, কারণ হচ্ছে যে 37 সপ্তাহটা মানে ইন্ডাকশন অফ লেবার করে আমরা ডেলিভারি করাটাই করি। কারণ আবার 37 সপ্তাহের আগেও আবার আমাদের করা যাবে না, কারণ আমরা যদি 37 সপ্তাহের আগে করতে যাই তাহলে কিন্তু আবার দেখা যাবে যে মানে প্রি ম্যাচুরিটির যে কমপ্লিকেশনগুলো, স্পেশালি লাং ঠিকভাবে ডেভেলপমেন্ট হবে না 37 সপ্তাহের আগে, এবং লাং যদি ডেভেলপমেন্ট না করে তাহলে কি হবে, তাহলে ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে। তারপরে হচ্ছে ওই টাইমে সারফেক্টেন্ট কম থাকবে অনেক, সারফেক্টেন্ট কম থাকবে যেহেতু, এবং ডায়াবেটিসের বাচ্চা মানে ডায়াবেটিস আছে মায়ের, এই বাচ্চাদের এমনিতেও দেখা যায় যে সারফেক্টেন্ট কম থাকতে পারে, এবং সেটা বাচ্চার কিন্তু এই যে রেসপিরেটরি প্রবলেম করতেছে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর মোড অফ ডেলিভারি ইউজুয়ালি ভ্যাজাইনাল করা হয়, আর সিজারিয়ান সেকশন হচ্ছে যদি বেবির ওয়েট একটু বেশি হয়। ইন্টারপার্টাম ম্যানেজমেন্টের মধ্যে বলা হয়েছে যে মনিটর করতে হবে অবশ্যই। এবং আরেকটা কথা বলি যে ইউজুয়ালি এই ডেলিভারি করার সময় একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আছে বা এই বাচ্চার যেহেতু কমপ্লিকেশনের রিস্ক থাকে, সাথে নিওনেটোলজিস্ট রাখতে হয়, নিওনেটোলজিস্ট কিন্তু সাথে থাকবে, এতে বেস্ট একটা আউটকাম পাওয়া যাবে। এবং অবশ্যই ব্লাড সুগার মনিটরিংয়ে রাখতে হবে ইন্টারপার্টাম টাইমে। আর আরেকটা বিষয় হচ্ছে ডিউরিং লেবার ওরালি কিছু দেওয়া যাবে না। তারপরে আইভি নর্মাল স্যালাইন দেওয়া যেতে পারে 100 মিলিলিটার পার আওয়ার এই ডোজে। আর ইনসুলিন দেওয়া যেতে পারে ব্লাড সুগার লেভেলের উপর ডিপেন্ড করে, ইভেন যদি দরকার হয় আইভি ইনফিউশন ইনসুলিন দেওয়া যেতে পারে, ঠিক আছে, যদি দরকার হয়। নর্মালি আমরা বলি না আইভি দিতে, ওকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর এই দেখো যদি হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কমে যায় তাহলে সেটাকে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে মোটামুটি, তাহলে সেক্ষেত্রে আমরা আইভি 5% ডেক্সট্রোজ কিন্তু দিয়ে দিবে। পোস্টপার্টাম পিরিয়ডে আমরা কি করবো, পোস্টপার্টাম পিরিয়ডে হচ্ছে ডেলিভারি 3 দিন পরে আমরা চেক করলাম একবার ব্লাড সুগার, তারপরে আমরা হচ্ছে ডিসচার্জ করলাম, তার 6 সপ্তাহ পরে আবার ওজিটিটি করে আমরা হচ্ছে কনফার্ম করলাম যে মানে চলে গেছে, ডিসেপার হয়ে গেছে তার, মানে তার মানে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ছিল, মানে তার হাইপারগ্লাইসেমিয়া ডিসেপার হয়ে গেছে। তারপরে আমরা প্রতি বছর আবার টেস্ট কিন্তু করতে পারি, কারণ এই পরবর্তীতে কিন্তু আবার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এই মহিলার ডেভেলপের রিস্ক আছে, এর যে বাচ্চা আছে তারও ডেভেলপের রিস্ক আছে, ঠিক আছে। আর যদি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হয় তাহলে ইনসুলিন রিকোয়ারমেন্ট কি হবে, ইনসুলিন রিকোয়ারমেন্ট প্রেগনেন্সির পরে যেটা হবে যে কিছুটা কমবে, মানে ডেলিভারি ডে 2 থেকে, এবং সে ওরাল যে হাইপোগ্লাইসেমিক ড্রাগ সে নিতেছিল সেটা সে নিতে পারবে, এবং যদি কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করা যেতে পারে, সে তাকে হয়তো ড্রাগগুলো দিবে। এখন কি কমপ্লিকেশন হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসের বা ডায়াবেটিসের, একটা হচ্ছে ম্যাটারনাল কমপ্লিকেশনের মধ্যে হাইপারগ্লাইসেমিয়া হবে, ইনফেকশনের রিস্ক বাড়বে, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, প্রেগনেন্ট ওম্যান প্রেগনেন্সির টাইমটা এটা কিন্তু একটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, আর আমরা জানি ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশনে ভালভোভ্যাজাইনাইটিস হতে পারে, ক্যান্ডিডিয়াসিস হতে পারে, রাইট। এখানে মানে হোয়াইট ডিসচার্জ বা কার্ড লাইক ডিসচার্জ এরকম বেশ কিছু কথা আছে, এরকম কিন্তু এই প্রবলেমে মহিলা আসতে পারে, এবং সেখানে ইচিং অনেক চুলকানি আছে, ইন্টেন্স ইচিং, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া এবং পিউপারাল সেপসিস, হ্যাঁ পিউপারাল সেপসিস, এই জিনিসগুলো কিন্তু ডায়াবেটিস থেকে করতে পারে। পলিহাইড্রামিয়াস হলে কি হবে, প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন হতে পারে, তারপর হচ্ছে কর্ড কোলাপস হয়ে যেতে পারে, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে, ইউট্রাস্টিকভাবে ইনভলিউশন হইতেছে না, এটা কিন্তু হইতে পারে। তো পলিহাইড্রামিয়াসের কিন্তু অনেকগুলা হইতে পারে, এবং তারপরে প্রিম্যাচার রাপচার অফ মেমব্রেন হয়ে প্রিটার্ম লেবার হয়ে গেল, বাচ্চাটা আগে প্রিটার্ম লেবার হলো, এটাও কিন্তু পলিহাইড্রামিয়াসের কমপ্লিকেশন। অলিগোহাইড্রামিয়াস সাধারণত হয় না, ঠিক আছে, বাট যদি ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন বা বলি প্রিএক্লাম্পসিয়া থাকে তাহলে অলিগোহাইড্রামিয়াস হইলেও হইতে পারে। আর বিগ প্লাসেন্টা কিন্তু থাকে প্রেগনেন্ট ওম্যানদের, এবং এই কারণে এদের প্লাসেন্টা প্রিভিয়া বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন এগুলো রিস্ক বেশি থাকে। কেন বিগ প্লাসেন্ট হয়, প্লাসেন্টাটার সাইজ বিগ হয়, কারণ কোরিয়নিক ভিলাইটা ইউজুয়ালি সোয়েল আপ হয়ে যায় হাইপারগ্লাইসেমিয়ার কারণে, এবং এই মহিলাদের পরবর্তীতে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সিজন সেকশন রিস্ক বাড়ে, অর্থাৎ এই মহিলাদের সিজার দেখা যায় যে নর্মাল ডেলিভারি হয় না,
এবং তারপরে কিটোঅ্যাসিডোসিস হতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। চলে আসছি যে জেস্টেশনাল প্রি-জেস্টেশনাল ডায়াবেটিস উইথ রেটিনোপ্যাথি কারো ছিল, পরবর্তীতে প্রেগনেন্সি টাইমে সেটা কিন্তু ওরসেন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে যখন ব্লাড সুগার লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে কমে আসে। এবং হাইপোগ্লাইসেমিয়া কিভাবে বুঝবো যে একটা মহিলার হয়েছে? ট্রেমর থাকবে, কাঁপাকাঁপি হবে, অনেক ঘেমে যাবে, প্যালপিটেশন, বুক ধরফর করবে, অনেক বেশি দুর্বল লাগবে এবং টিংলিং সেন্সেশন হবে। সো এই ফিচারগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ট্রেমর, সোয়েটিং, পালপিটেশন, এগুলো মনে রাখতেই হবে। যদি মহিলার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায় আমি কি করবো? 3 টিস্পুন মানে 3 চামচ গ্লুকোজ দিব 100 ml ওয়াটারে, অথবা 6 চামচ সুগার দিব যদি গ্লুকোজ না থাকে, 6 চামচ সুগার দিব 100 ml ওয়াটারে, তারপরে খাওয়াই দিব, ঠিক আছে। আচ্ছা, ফেটাল কমপ্লিকেশন কি হতে পারে? ফেটাল কমপ্লিকেশনের মধ্যে ম্যাটারনাল যেহেতু হাইপারগ্লাইসেমিয়া হয়, ফেটাল হাইপারগ্লাইসেমিয়া হবে। আর ফেটাল হাইপারগ্লাইসেমিয়া হলে ফেটাসের যে প্যানক্রিয়াস আছে সেখান থেকে মানে বেশি বেশি ইনসুলিন রিলিজ হবে। সো ইনসুলিন যখন বেড়ে যাবে তখন ইনসুলিন বেশি বেড়ে যাওয়ার কারণে বেবির বেশি গ্রোথ হয়ে ম্যাক্রোসোমিয়া হয়ে যেতে পারে। আর মনে রাখবা, বেবির হচ্ছে ফ্যাটগুলা কখনো লাইসিস হয় না, লাইপোলাইসিস প্রিভেনশন হয়। ফলে এখানে ফ্যাট বেশি বেশি জমতে থাকবে, স্পেশালি শোল্ডারের ওই রিজনটাতে। আর শোল্ডারের ওই রিজনটাতে যদি ফ্যাট জমে তাহলে শোল্ডার ডিস্ট্রোসিয়া হয়। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোল্ডার ডিস্ট্রোসিয়া। সো শোল্ডার ডিস্ট্রোসিয়া হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের কারণে হচ্ছে, মানে প্রেগনেন্ট একটা ওমান যার ডায়াবেটিস আছে তার শোল্ডার ডিস্ট্রোসিয়া হতে পারে। এবং এটা কিন্তু একটা অবস্ট্যাটিক ইমার্জেন্সি, কি বললাম, একটা ইমার্জেন্সি কন্ডিশন, ইমার্জেন্সি। এটা খুব ভালো করে ম্যানেজ করতে হবে। এবং ম্যাক্রোসোমিয়া যদি হয় কোনো একটা বেবি, ধর বেবি বড় হয়ে গেল, তাহলে তার প্রলং লেবার হতে পারে, ঠিক আছে, অনেক লেবারের টাইম বাড়তে পারে, সিজারিয়ান সেকশন করতেই হবে, এরকম চান্স বাড়তে পারে। আচ্ছা, আর ইনটিউটেন্ট গ্রোথ রিটার্ডেশন, অলিগোহাইড্রামনিওস, এই জিনিসগুলো শুধু কিন্তু যাদের ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি আছে বা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন আছে তাদের ক্ষেত্রে হতে পারে, বাট নর্মালি এগুলো হয় না, নর্মালি পলিহাইড্রামনিওস হয়। আর ফেটাল গ্রোথের জন্য আমরা জানি ইনসুলিন লাগে, এই জিনিসগুলো লাগে। আচ্ছা, এখন আসো যে অ্যাবর্শনের রিস্ক হতে পারে ডায়াবেটিসে, এবং স্পেশালি আনকন্ট্রোল ডায়াবেটিসে। স্টিল বার্থও হতে পারে ম্যাক্রোসোমিয়ার কারণে, স্পেশালি কারণ ম্যাক্রোসোমিয়া যদি হয় তার বেশি বেশি অক্সিজেন লাগবে, এবং বেশি বেশি অক্সিজেন যদি লাগে তাহলে দেখা যাবে যে অক্সিজেন প্লাসেন্টা অতটা অক্সিজেন সাপ্লাই দিতে পারে না আসলে। এবং তখন দেখা যায় হাইপোক্সিয়া ডেভেলপ করতে পারে, ফেটাল ডেথ হতে পারে, অথবা স্টিল বার্থ হতে পারে। আর হাইপারগ্লাইসেমিয়া যেহেতু থাকে, এটা আমরা জানি হাইপারগ্লাইসেমিয়া হলে কি হবে? ফ্রি রেডিক্যাল বাড়বে, অক্সিডেটিভ স্ট্রেস হবে, এবং আলটিমেটলি হাইপোক্সিয়া হতে পারে। সো এই কারণগুলোর কারণে স্টিল বার্থ হতে পারে। আচ্ছা, আর নিওনেটাল কমপ্লিকেশনের মধ্যে কনজেনিটাল ম্যালফরমেশন তো ফিটাসের হইতেই পারে। আর যদি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস থাকে, নিওনেটাল কমপ্লিকেশনের মধ্যে বাচ্চা জন্মগ্রহণ করলে এখন নিওনেটাল কি কমপ্লিকেশন হবে? ফিটাসের ফিটাল ইনসুলিন তো বেশি বেড়ে যাবে, কারণ ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া, ফিটাল ইনসুলিন বেশি। এর পার্তে যেটা হবে যে মা আর ফিটাসের মধ্যে কানেকশন লস্ট। এখন গ্লুকোজ আর ফিটাসে আসবে না, কিন্তু ফিটাসের গ্লুকোজ তো বেশি, মানে ইনসুলিন তো বেশি। সো এখন যেটা হবে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। হাইপোগ্লাইসেমিয়া ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, হাইপোগ্লাইসেমিয়া ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ। সো এই জিনিসটা মনে রাখবে। আর অ্যানিমিয়া কিন্তু ইউজুয়ালি কমপ্লিকেশন হিসেবে দেখা যায় না। সো ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে অ্যানিমিয়া কিন্তু দেখা যায়, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তারপরে হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো হতে পারে। এগুলো মেনলি হাইপোগ্লাইসেমিয়া দ্বারাই হয়, বা হাইপোগ্লাইসেমিয়ার কারণেই হয়। তারপরে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস হতে পারে, কারণ ইনসুলিন যেহেতু বেশি থাকে, এটা সারফেক্টেন্ট প্রোডাকশনকে সাপ্রেস করে। হাইপোক্সিয়া হতে পারে, কারণ ইলেকট্রোপোর্টিং বেড়ে যায়, পলিসাইথেমিয়া হতে পারে, এটা হতে পারে। এবং আলটিমেটলি হাইপার ভিসকোসিটি, হাইপার বিলিরুবিনেমিয়া এগুলো করতে পারে। তারপরে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি করতে পারে। এই জিনিসগুলো কিন্তু থাকতে পারে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো একটু দেখলাম। লেট কমপ্লিকেশনের মধ্যে বাচ্চা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস 1 থেকে 3% ক্ষেত্রে ডেভেলপ করতে পারে, যে বাচ্চাটা হয়েছে ম্যাক্রোসোমিক একটা বেবি। অবেসিটি ডেভেলপ করতে পারে, বাচ্চার মেটাবলিক এক্স সিনড্রোম ডেভেলপ করতে পারে। আচ্ছা, এখন আলটিমেটলি আমাদের আরো বেশি কিছু টার্ম একটু আমরা জেনে নিই, যেগুলো আমরা অন্য জায়গায় আলোচনা করছি, যে লাং ম্যাচুরিটি টেস্ট। একটা বাচ্চার লাং যে ম্যাচুর হয়েছে, আমরা বলছি যে এটা ম্যাচুর হইতে 37 উইকস বা তার মানে 37 উইকের মতো সময় লেগে যায়। সো এটা কিভাবে টেস্ট করবো যে লাং ম্যাচুর হয়েছে কিনা? সাধারণত আমরা একটা রেশিও বলি, যে লেসিথিন স্টিঙ্গোমায়োলিন রেশিও, ঠিক আছে, এটা মোস্ট কমন টেস্ট। এটা যদি 2:1 বা তার বেশি হয় তার মানে ম্যাচুর লাং, যদি 2:1 এর কম হয় তাহলে ইনম্যাচুর। আর আরেকটা কনফার্মেটরি টেস্ট আছে, যদি ফসফাটাইডাল গ্লিসারল এটা আমরা যদি প্রেজেন্ট পাই, এটা সাধারণত 35 উইক বা তার পরে করা হয়। এটা যদি প্রেজেন্ট থাকে, কোথায় প্রেজেন্ট থাকে? আনসার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। আমরা অ্যামনিওসেন্টিসিস করি, হ্যাঁ, লাং ম্যাচুরিটি টেস্টের জন্য, স্পেশালি 3rd ট্রাইমেস্টারে। সো তো তার মানে এটা যদি প্রেজেন্ট পাই তার মানে লাংটা ম্যাচুর। আর ল্যামেলার বডি নামে একটা কথা আছে, অর্থাৎ আমরা জানি নর্মালি লাংয়ের যে টাইপ 2 নিউমোসাইট থাকে সেখান থেকে সারফেক্টেন্ট প্রডিউস হয়, মানে নিউমোসাইট থাকে লাঙে, টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, বিভিন্ন সেল থাকে। তো তার মধ্যে টাইপ 2টা হচ্ছে সারফেক্টেন্ট তৈরি করে, এবং এর একটা প্যাকেট আকারে রিলিজ হয় সারফেক্টেন্টগুলো। তো এই প্যাকেটগুলোকে আমরা বলি ল্যামেলার বডিজ। তো যদি আমরা দেখি যে ল্যামেলার বডি 15,000 থেকে কম পার এমএল তাহলে সেটা লাংটা ম্যাচুর হয়নি। বাট যদি 50,000 পার এমএল থেকে বেশি হয় তাহলে লাংটা 100% ম্যাচুর হয়েছে। মোটামুটি 30 থেকে 50,000 পার এমএল আমরা যদি পাই অ্যামনিওটিক ফ্লুইডে, মানে পার এমএল অ্যামনিওটিক ফ্লুইড, ঠিক আছে, এমএল বলতে এখানে অ্যামনিওটিক ফ্লুইডকে বোঝানো হয়েছে। তো তাহলে আমরা বলে দিই ল্যামেলার বডি যদি পাই তাহলে আমরা বলে দিই লাংটা হয়তো বা ম্যাচুর হয়েছে। আচ্ছা, বেডসাইড টেস্ট আছে, যেটাকে আমরা শেক টেস্ট বলি বা বাবেল টেস্ট, অর্থাৎ আমরা অ্যামনিওটিক ফ্লুইডটা নিয়ে এভাবে ঝাঁকাই, এবং ঝাঁকানোর কারণে ওখানে দেখা যায় যে সারফেক্টেন্টটা একটা বাবল ক্রিয়েট করে, এরকম একটা বিষয়। নাইল ব্লু সালফেট টেস্ট নামে একটা টেস্ট আছে, এটাও অবসোলেট, আগে করা হতো। এখানে মেনলি যে জিনিসটা দেখা হতো, অ্যামনিওটিক ফ্লুইড যেহেতু বাচ্চার ফিটাসটা ওটার মধ্যে ভাসতে থাকে, ফিটাসের বিভিন্ন সেলও অ্যামনিওটিক ফ্লুইডে থাকে, ঠিক আছে। এবং দেখা যায় যে লাংগুলো যখন ম্যাচুর হয় ওই ফিটাল স্কিন সেলগুলো তখন ম্যাচুর হয়, ঠিক আছে। সো
আমরা অ্যামনিওটিক ফ্লুইড নিব, অ্যামনিওটিক ফ্লুইড টেস্ট টিউবে নিয়ে আমরা হচ্ছে একটা স্লাইড প্রিপারেশন করব ওই ফ্লুইড থেকে, এবং সেটা মাইক্রোস্কোপের নিচে যখন এক্সামিনেশন করব আমরা নাইল ব্লু সালফেট দিয়ে অবশ্যই ডাইটা প্রিপারেশন, মানে স্লাইডটা যখন প্রিপেয়ার করবো সেখানে আমরা একটা ডাই দিছি, একটা রং দিছি নাইল ব্লু রং, নাইল ব্লু সালফেট রং। তো সেটা দেওয়ার পরে যদি সেখানে আমরা এক্সামিনেশন করার পরে ব্লু সেল পাই, ব্লু সেল পাইলে তার মানে স্কিন সেল মানে ইম্যাচুর, ঠিক আছে। আর যদি অরেঞ্জ সেল পাই তার মানে স্কিন সেল ম্যাচুর, ঠিক আছে। তার মানে যদি অরেঞ্জ সেল পাই, মানে আমি কিন্তু কালার দিছি ব্লু, বাট ব্লু সেল যদি পাই তার মানে ইম্যাচুর সেল স্কিন সেল, আর যদি অরেঞ্জ সেল পাই তার মানে ম্যাচুর স্কিন সেল। আর যদি অরেঞ্জ সেল 50%-এর বেশি পাই, ঠিক আছে, তার মানে সেটা লাংটাও ম্যাচুর আছে। তো স্কিন সেল যেহেতু ম্যাচুর, লাংটাও ম্যাচুর। তো এইভাবে আমরা কি মনে রাখবো। এখন আসো যে শোল্ডার ডিস্ট্রিবিউশনে কিছু কথা বলি। এটা একটা অবস্টেট্রিক ইমার্জেন্সি, এবং এখানে যেটা হয় যে বাচ্চার মাথাটা হয়তো বা ডেলিভারি বা বাইরে বের হয়ে আসছে, হেডটা ডেলিভারি হয়েছে, তার 1 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো তার শোল্ডার ডেলিভারি হয়নি, ঠিক আছে। শোল্ডারটা ইম্প্যাক্টেড হয়ে আছে, দেখা গেছে পিউবিক সিম্পাইসিসের পেছন দিয়ে। এখানে একটা সাইন পাই যেটাকে আমরা টার্টেল সাইন বলি। টার্টেল মানে তো হচ্ছে কচ্ছপ টর্টোয়েস বা টার্টেল। তো এটা নর্মালি কি করে, যখনই কোনো মানে প্রতিকূল অবস্থা পায় মাথাটা ভিতরে ঢুকাই নেয়। তো যেটা হয় যে ফিটাল হেডও কিন্তু পেরিয়ামের মধ্যে ঢুকে যায়, তখন দেখা যায় তার শোল্ডারটা বেরোচ্ছে না, তখন কিন্তু পরবর্তীতে ফিটাল হেডটাও দেখা যায় ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টে হেল্পার নামে একটা নিউমোনিক মনে রাখি, খুবই ইম্পর্টেন্ট। হেল্পার মনে রাখো, ফার্স্টে আমার কি করতে হবে, হেল্পের জন্য কল করতে হবে, কল ফর হেল্প। কারণ এটা যদি একটা ইমার্জেন্সি কন্ডিশন, আমি যাকে পাবো, আমি অন্য একজন ইন্টার্ন বা একজন ডক্টর বা যাকেই পাচ্ছি তাকে আমি হেল্পের জন্য কল করবো, ডাকবো, তারপরে তার সাথে মিলে কাজ করতে হবে। এবং আমরা লিবারাল এপিসিওটমি, অর্থাৎ এখানে একটা এপিসিওটমি করা হয় যাতে বাচ্চাটা বের করতে সহজ হয়, ঠিক আছে। এটা করা যাইতে পারে। তারপরে লেগস ম্যানুভার করা যেতে পারে। লেগস ম্যানুভার বলতে পা দিয়ে আমি কিছু ম্যানুভার করবো, যেমন হচ্ছে যে মা, প্রেগনেন্ট মা, মানে তার তো বাচ্চাটা আমার বের করতে হবে, তার মাথা বেরোচ্ছে, হাত বেরোচ্ছে না, দেখো এখানে দেখো। তো এখানে আমি কি ম্যানুভার করতেছি, দেখো আমার 2জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। ওই 2জন অ্যাসিস্ট্যান্ট কি করবে, দুইটা পা ধরে মানে ম্যাক রোবার্টস ম্যানুভার করবে, অর্থাৎ পা ধরে ফ্লেক্স করে পাটা মহিলার পেটের সাথে মিশাই দিবে, দেখছো নিটা অলমোস্ট পেটের সাথে মিশাই দিছে। সো এই যে একজন অ্যাসিস্ট্যান্ট সে ম্যানুভার করতেছে, অপরদিকে ডক্টর কি করতেছে, ডক্টর বাচ্চার মাথা বের করাটাই, মানে বাচ্চাকে বের করাটাই করতেছে, ডেলিভারি করাটাই করতেছে, ঠিক আছে। সো আমরা বলি ফ্লেকশন অ্যান্ড অ্যাবডাকশন অফ লেগস এগেইনস্ট অ্যাবডোমেন, ঠিক আছে। এবং এর ফলে যেটা হবে স্পেসটা বাড়বে, অর্থাৎ দেখো ফার্স্টে এতটুকু স্পেস ছিল, বাট যখন এই ম্যানুভারটা করা হলো ম্যাক রোবার্টস ম্যানুভার, তখন স্পেসটা বেশি বেড়ে যায়, বাচ্চা বের হয়ে আসার চান্স বেশি থাকে, ঠিক আছে। বাট পিলভিক ড্যামেজটা বাড়ে না, এমনিতে স্পেস বাড়ে। আচ্ছা এখন আসো যে এটা যদি ফেল করে তাহলে আমার সুপ্রা পিউবিক প্রেশার দিতে হবে, রাইট। অর্থাৎ এই যে আমরা কি করলাম, এপিসিওটমি করলাম, ইতে এপিসিওটমি, এল হচ্ছে লেগস ম্যানুভার, তারপরে প্রেশার, পিতে প্রেশার, সুপ্রা পিউবিক প্রেশার। এবং সুপ্রা পিউবিক প্রেশার বলতে ওই অ্যাসিস্ট্যান্টের মধ্যে একজন এই সুপ্রা পিউবিক সিম্পাইসিসের উপরে যে রিজনটা আছে এই জায়গাটাতে কি করবে, প্রেশার দিবে। প্রেশার দেওয়ার কারণে হচ্ছে এক প্রেশার দিবে, পাশাপাশি ওই যে ম্যাক্রোবার্স ম্যানুভার চলতে থাকবে। সো এইভাবে ফ্লেক্স করা থাকবেই। তো এর ফলে বাচ্চাটা বের হয়ে আসে কিনা সেটা দেখতে হবে, এবং মনে রাখতে হবে যে আমি এটা যদি কাজ না করে তাহলে এটা করবো, এটা যদি কাজ না করে তাহলে এটা করবো। সো এইভাবে করতে থাকবে। প্রত্যেকটা ধর এটা কাজ না করলে 30 সেকেন্ড আমি দেখবো, এটা যদি কাজ না করে তাহলে এটাতে যাবো। সো 30 সেকেন্ড আমার সময়, 30 সেকেন্ডের মধ্যে এগুলো দেখতে হবে। হ্যাঁ, এখন সুপারপিউবিক এটা দিয়েও কাজ হইলো না, এরপরে আমি কি করবো, ইন্টার ম্যানুভার করতে পারি। ইন্টার ম্যানুভার মানে হচ্ছে যে আমি যে ডক্টর সে কি করবে, সে তার বোথ শোল্ডার ইউজ করে ধরো হাত ঢুকে, এই যে একটা মানে এই হাতও মানে কি করলো, দুইটা হাতই ঢুকে বোথ শোল্ডার ধরে সে হচ্ছে ট্রাই করতেছে বের করার। আর রুবিন্স ম্যানুভার নাম, এটাকে বলে উডস কক্সক্রু ম্যানুভার। আর রুবিন্স ম্যানুভার নামে একটা টার্ম আছে যেখানে একটা শোল্ডারই শুধু হচ্ছে কি করা হয়, একটা শোল্ডারই রোটেশন করা হয়। এখানে এই বেবির শোল্ডারকে রোটেশন করা হচ্ছে, একটা শোল্ডার রোটেশন করা হলে রুবিন্স ম্যানুভার, দুইটা করা হলে উডস কক্সক্রু ম্যানুভার। আচ্ছা, আর এরপরে তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে রিমুভ, যেহেতু হেল্পার। হ্যাঁ, রিমুভ হচ্ছে আমরা পোস্টিওর আর্ম অফ বেবি, এটাকে জ্যাকুইমার ম্যানুভার বলি। এটার মাধ্যমে আমরা কি করতে, পোস্টিওর আর্ম অফ বেবি এটাকে ডেলিভার করার ট্রাই করি। তারপরে রোল অন অল 4 লিম্বস, অর্থাৎ এইভাবে কাজ হলো না, 6 নম্বরেও কাজ হলো না, তাহলে আমরা কি করবো, এই যে এইভাবে মহিলা কি করবে, তার 4 লিম্ব দিয়ে রোলিং করার ট্রাই করবে, যাতে বাচ্চাটা কি করে, বাচ্চাটা হচ্ছে আমরা ফেটাল হেডটা, সরি এটা না, মানে রোল অন 4 লিম্বস, অর্থাৎ এইভাবে মহিলা কি করবে, 4টা লিম্ব দিয়ে ট্রাই করবে। এটাকে আমরা গ্যাসকিন্স ম্যানুভারও বলি। এভাবে হচ্ছে সে এভাবে ট্রাই করা হয়। তারপরে জ্যাভানিলিস ম্যানুভার একটা ম্যানুভার আছে, এটা লাস্ট স্টেপ। এটাতে যে কাজটা করা হয় যে ফিটাল হেডটাকে আমরা আবার ইউটারাসে ঢুকাই দিব। হ্যাঁ, ইউটারাসে আবার ঢুকাই দিছি এবং এরপর আমি সিজারিয়ান সেকশন করবো। সো আলটিমেটলি এত কিছু করে ফিটাসে কিন্তু অনেক প্রবলেম হবে, অনেক ডিস্ট্রেস হবে, তারপরেও আলটিমেটলি আমি সিজারিয়ান সেকশন ট্রাই করতে পারি, ঠিক আছে। এবং আমরা যেটা করতে পারি, যদি ডেড বেবি হয় এবং ডেড বেবিটাকে আমরা বের করা ট্রাই করবো, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাভিকলটা ফ্র্যাকচার করে বেবিটাকে বের করে আনার ট্রাই করতে পারি। ক্লাভিকলটা ফ্র্যাকচার করে ফেলবো, তারপরে বের করে আনার ট্রাই করবো। এটাকে আমরা ক্লেইডোটমি বলি, অর্থাৎ ক্লাভিকল ফ্র্যাকচার করে বের করে আনার ট্রাই করতেছি, এটাকে আমরা ক্লেইডোটমি বলি। আর সিম্ফাইসিওটমি মানে হচ্ছে যে পিউবিক সিম্ফাইসিস অফ মাদার, এটাকে কিন্তু আমরা ডিভাইড করে তারপরে ট্রাই করি। এটা অবসলিউট, এটা এখন ইউজ করা হয় না। তবে আমরা মনে রাখবো যে মাটাকে আমরা যখন আসলে বাচ্চাটাকে বের করা ট্রাই করছি, ধরো এই যে মায়ের পেট, এখন এই জায়গায় ধর পিউবিক সিম্ফাইসিস, আর এই জায়গা হচ্ছে মায়ের মানে ফান্ডাস, মানে ইউটারাসটা তো উপরে উঠে আছে, এইভাবে ইউটারাসটা আছে মায়ের পেটের উপরের দিকে, অর্থাৎ ফান্ডাসে কিন্তু আমি কখনো চাপ দিব না। সো কখনো ফান্ডাল প্রেশার কিন্তু দিব না।
ঠিক আছে, এবং প্রত্যেকটা ম্যানুভার 30 সেকেন্ড ধরে করতে হবে। যদি এটা কাজ না করে নেক্সট স্টেপে যাইতে হবে। আলটিমেট অপশন হচ্ছে কি, আলটিমেট অপশন কি ছিল? আলটিমেট অপশন ছিল হচ্ছে আমরা বলছি জেভান আলিস ম্যানুভার, অর্থাৎ সিজারিয়ান সেকশন করবো। মাথা তো বের হয়েছে, বাট মাথাটা একবার ভিতর ঢুকে দিয়ে আমি সিজারিয়ান সেকশন করবো। কমপ্লিকেশন যেটা হতে পারে, বাচ্চার আর্টস পলসি হতে পারে। আর্টস পলসি, আর্টস পলসি হলে যেটা হয় যে C5 আর C6 যে নার্ভ সেখানে ইনজুরি হয়, এবং এখানে আর্মের পজিশনটা কি হয় দেখো, আর্মটা বাচ্চার হাত দেখো এই যে ভিতর দিকে ঢুকানো, অর্থাৎ ইন্টারনালি রোটেটেড থাকে, অ্যাডাক্টেড থাকে এবং কিছুটা প্রোনেটেড থাকে, এইভাবে ভিতরের দিকে ঢুকানো থাকে হাত। সো এই যে এই কন্ডিশনটাকে আমরা বলতেছি যে বাচ্চাটার হচ্ছে, এটাকে আমরা পুলিশম্যানস বা পর্টার স্টিপ হ্যান্ডও বলি, এই অ্যাপ্রেন্সটাকে, এরকম বাচ্চার হাত থাকে। আর্স ফলসের কানেক্ট হয়েছে। এবং মায়ের কি কমপ্লিকেশন হতে পারে এই প্রসিজারটাতে? শোল্ডার ডিস্ট্রেশিয়াতে আমি যে এত কাহিনী করতেছি, এর ফলে মায়ের পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। আচ্ছা, মোস্ট কমন নার্ভ যেটা ইনজুরি হয় ম্যাক রবার্টস ম্যানুভারে, যে ওই যে পা ফ্লেক্স করলাম, পা ফ্লেক্স করলে অ্যাবডোমিনের এগেন্সটে প্রেশার দিলাম, ওটাতে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, এটা ইনজুরি হতে পারে। আচ্ছা, আমরা এতক্ষণ অনেক আলোচনা করছি, এখন আমরা কি করবো, আমরা গাইড বুকটা একটু রিভিউ করবো। আমরা যে কথাগুলো বলে আসছি এই কথাগুলো আসলে এখানে লেখা আছে। আমরা প্রেগনেন্সিতে গ্লাইকোসুরিয়ার কজ কি, গ্লাইকোসুরিয়া হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের কারণে হতে পারে। তারপরে যে রেনাল গ্লাইকোসুরিয়া আমরা বলি, যে গ্লুকোজ ইউরিনে প্রেজেন্ট বাট ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু নর্মাল। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে রেনাল থ্রেশহোল্ড এর থেকে কম থাকে। হ্যাঁ, এটাকে আমরা বলেছি রেনাল গ্লাইকোসুরিয়া, এটা আমরা ফিজিওলজিতে পড়ে আসছি, প্যাথোলজিতে পড়ে আসছি। তারপরে ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স থাকতে পারে প্রেগনেন্সি টাইমে, সেক্ষেত্রে বা ল্যাক্টোসুরিয়া, মানে এই সকল কন্ডিশনে প্রেগনেন্সিতে গ্লাইকোসুরিয়া হতে পারে। আচ্ছা, এখন প্রেগনেন্সিতে গ্লাইকোসুরিয়ার ইম্পর্টেন্স কি, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়ে নিবা, আমি আর রিপিট করবো না। আচ্ছা, ল্যাটেন্ট ডায়াবেটিস মানে কি? ল্যাটেন্ট ডায়াবেটিস মানে হচ্ছে যে সার্জিক্যাল অপারেশন, প্রেগনেন্সি বা অ্যাকুট ইনফেকশন, ঠিক আছে, এইগুলোর পরে যদি ডায়াবেটিস হয়, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস প্রেগনেন্সিতে হচ্ছে। ওভার ডায়াবেটিস মানে আগে থেকে তার ডায়াবেটিস আছে এবং সে এই ক্রাইটেরিয়া মিট করছে। আচ্ছা, হাই রিস্ক মানে জিডিএম এর হাই রিস্ক কারা? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে বা আগের একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হিস্ট্রি আছে, আগের প্রেগনেন্সিতে হয়েছিল, বা একটা বেবি প্রিভিয়াস একটা বেবি হয়েছে, তার ওজন হয়তো বা 4 কেজি বা তার বেশি হয়েছিল, বা প্রিভিয়াসলি স্টিল বার্থ হয়েছিল, বা প্যানক্রিয়াটিক আইলেটস অফ মানে আইলেটস হাইপারপ্লাসিয়া হয়েছিল, মানে স্টিল বার্থ হয়েছিল, এবং ওই বাচ্চাটার মানে যে বাচ্চাটা হয়েছিল তার অটোপসি করে দেখলাম তার হচ্ছে আইলেটস হাইপারপ্লাসিয়া, মানে প্যানক্রিয়াটিক যে আইলেটস ওইখানে হাইপারপ্লাসিয়া ছিল, বা আনএক্সপ্লেইন পেরিনেটাল লস। হ্যাঁ, এটা হইতে পারে, বা পলিহাইড্রোমনিয়াস হয়েছিল আগে, বা হচ্ছে মানে রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস, প্রেজেন্ট প্রেগনেন্সিতে পলিহাইড্রোমিয়াস বা রিকারেন্ট ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস হয়েছে, বা পারসিস্টেন্ট গ্লাইকোসিরিয়া, বয়স যদি 30-এর বেশি হয়, অবেস হয়, এই সকল কন্ডিশনের কারণে। আচ্ছা, নর্মালি ব্লাড গ্লুকোজ টেস্টিং কিন্তু রুটিনলি করা হয় না লো রিস্ক যারা, তাদের ক্ষেত্রে। অ্যাভারেজ সিরিজদের ক্ষেত্রে আমরা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করি 24 থেকে 28 উইক্সে। আমরা দেখি জেস্টেশনাল ডায়াবেটিস মানে মেলাইটাস আছে কিনা এটা দেখার জন্য। আর যদি হচ্ছে আমরা জিসিটি করি, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, যদি সাজেস্টিভ হয় তাহলে আমরা কনফার্মেশনের জন্য ওজিটিটি করতে পারি। আর হাই রিস্কদের ক্ষেত্রে ওজিটিটি অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে, মানে ওই যে 75 গ্রাম গ্লুকোজ দিয়ে আমরা টেস্টটা যেটা করি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন ম্যানেজমেন্ট কীভাবে করবো? ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যে জিডিএম এর একটা মা, তাকে আমি কীভাবে ম্যানেজ করবো? ফার্স্টে হিস্ট্রি নিব, যদি রিস্ক ফ্যাক্টর থাকে একটা বা তার বেশি, তারপরে এস্টাবলিশ ডায়াবেটিস ম্যালেরিয়া, যেমন তার পলিউরিয়া, পলিফিজিয়া, পলিডিপসিয়া, এটা হয়তো বা তার আছে, তার কমপ্লিকেশন যেমন ভাস্কুলোপ্যাথি, রেটিনোপ্যাথি, এগুলো আছে কিনা। তারপরে আমরা এক্সামিনেশন করে দেবো মায়ের ওয়েট কেমন, বিপি কেমন, ফান্ডাল হাইট অ্যান্ড অ্যাবডোমিনাল গার্ড দেখবো, আমলিকাস বরাবর আমি অ্যাবডোমিনাল সার্কামফারেন্সটা দেখলাম, এবং এটা কি মোর দ্যান জেস্টেশনাল এজ কিনা, কারণ ম্যাক্রোসমিক বেবি থাকলে মোর দ্যান জেস্টেশনাল এইজ হবে। লাইভ প্রেজেন্টেশন, তারপরে ফিটাল হার্ট রেট কেমন, ফান্ডোস্কোপি করবো যে রেটিনোপ্যাথি আছে কিনা। স্ক্রিনিং এর মধ্যে আমরা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করবো, সেটা যদি সাজেস্টিভ হয় তাহলে আমরা ওজিটিটি করবো হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে। ইনভেস্টিগেশনে আমরা হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং, রুটিন যে ইনভেস্টিগেশন প্রেগনেন্সিতে সেগুলো তো করবো, আর ব্লাড সুগারের মধ্যে ফাস্টিং, র্যান্ডম 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট করতে পারি, ওজিটিটি করতে পারি। আর HbA1c, তারপরে ইউএসজি করতে হবে, ইউরিন রুটিন মাইক্রোস্কোপি এক্সামিনেশন এবং কালার অ্যান্ড সেনসিটিভিটির সাথে করবো। সো এই টেস্টগুলো কিন্তু আমার কিন্তু করতে হবে। এখন ট্রিটমেন্ট আমরা কি দিব? প্রি কনসেপশনাল মানে প্রেগনেন্ট হওয়ার আগে যে কাউন্সিলিং, সেটা অবশ্যই তার ডায়াবেটিস থেকে মেনটেন করতে বলতে হবে, মানে প্রেগনেন্সি শুরু হওয়ার আগে। অ্যান্টিনেটাল ভিজিটের ক্ষেত্রে কি করতে হবে, যে মান্থলি ইন্টারভালে হচ্ছে 20 উইক্স পর্যন্ত তাকে আসতে বলতে হবে, যে আপনি প্রতি মাসে আসবেন, মানে যদি ডায়াবেটিস হয়। আর তবে হচ্ছে তারপর থেকে 20 উইক্সের পর থেকে মাসে 2বার করে আসতে বলতে হবে, মানে 2 উইক্স পর পর আসতে বলতে হবে, এই আর কি। আর ডায়াবেটিক ডায়েট দিতে হবে। হ্যাঁ, ওই যে বললাম মেডিকেল নিউট্রিশন থেরাপি, এটা দিতে হবে। এবং এক্ষেত্রে আমরা বলি 30 থেকে 35 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট দিতে হবে। কার্বোহাইড্রেট 40%, ফ্যাট হচ্ছে 30%, তারপর হচ্ছে প্রোটিন 20%, এরকম একটা লেভেল থাকতে হবে। এবং 3 মিলস সাথে 3 স্ন্যাক্স দিতে হবে। আচ্ছা, এবং ফ্যাট কিন্তু কার্টেল করতে হবে, ফাইবার ডায়েট ইনক্রিজ করতে হবে, এক্সারসাইজ করতে হবে 30 মিনিট ধরে, লাইট ব্রিফ, অনেক বেশি ভিগোরাস এক্সারসাইজ তো করা যাবে না। আর যখন আমরা বলি যে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ লেভেল যদি 140 বা তার বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়েট কন্ট্রোলের পরেও তাহলে ইনসুলিনটা দিতে হবে অবশ্যই, মানে 7.8 এর থেকে বেশি হয়ে গেছে আর কি, বা তার সমান। আর ব্লাড গ্লুকোজকে মনিটরিং করতে হবে
হিমোগ্লোবিন A1Cটা ডিটারমিনেশন করতে হবে, এবং এটা কিন্তু কি করবো আমরা অ্যাট দি এন্ড অফ ফার্স্ট ট্রাইমাস্টার, তারপরে 3 মাস পর পর কিন্তু আমরা মানে এটা ডিটারমিনেশন করব। এটা হচ্ছে 5 থেকে 6 মধ্যে থাকা উচিত, এর থেকে বেশি হওয়া উচিত না। আর অ্যান্টিনেটাল ফিটাল মনিটরিং আমরা বলি 32 উইক্স থেকে করব, 28 থেকে 32 উইক্সের মধ্যে ইউজুয়ালি করা হয়। অবস্টেট্রিক ট্রিটমেন্ট হচ্ছে মায়ের কেয়ার ফার্স্ট আর সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে তো নিতে হবে, এবং সেক্ষেত্রে 34 থেকে 36 উইক্সে আনকমপ্লিকেটেড কেসে আমাদের পেশেন্টকে ভর্তি করা বেটার। আর মোড অফ ডেলিভারি হচ্ছে মানে 37 কমপ্লিটেড উইক্স এরপরে হচ্ছে ডেলিভারি করা উচিত, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে আবার অনেক বেশি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অনেক পরে ডেলিভারি করছে এরকমও না, এরকম করা যাবে না। তারপর হচ্ছে ইন্ডাকশন অফ লেবার করানো যাইতে পারে যদি জিডিএম ওয়েল কন্ট্রোল থাকে, ফিটাল কমপ্লিকেশন না থাকে, তাহলে ব্যাড অবস্ট্রাকটিভ হিস্ট্রি এবং অবস্ট্রেটিক ইন্ডিকেশন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমি ইন্ডাকশন অফ লেবার করবো। আর সি সেকশন হচ্ছে যদি আমি দেখি যে মা এল্ডারলি প্রাইমি বা জিডিএম ভালো করে কন্ট্রোল হয় নাই, ফিটাল কমপ্লিকেশন এবং ম্যাক্রোসোমিয়া আছে, ব্যাড অবস্ট্রেটিক হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সিজান সেকশন করতে হবে। পিপিডিএমের ক্ষেত্রে প্রোফাইলেটিভ অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে ইনফেকশনের রিস্ক কমাইতে, ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করে দিতে হবে, ব্রেস্ট ফিডিং মহিলাকে অবশ্যই ইনকারেজ করতে হবে। কারণ অনেক সময় যেটা হয় আমি বাচ্চাকে জন্মের পরে আইভি চ্যানেল ওপেন করে মানে ফ্লুইড দেওয়া হয়, এবং সেটা প্রিভেনশনের জন্য বলা হয় যে আপনি মাকে বলা হয় যে আপনি ব্রেস্ট ফিডিং করাবেন, তাহলে আমি এটা খুলে দিব। মা বলবে যে এতটুকু হাত বাচ্চার এতে আইভি মানে এতে সুই ঢুকানো হয়েছে, সো ওইটা যাতে না করা লাগে এই জন্য আমার কি করতে হবে, ব্রেস্ট ফিডিং ইনকারেজ করতে হবে, মাকে দ্রুত ব্রেস্ট ফিডিং করানো বলতে হবে, ঠিক আছে। এবং এখানে কন্ট্রাসেপশনের বেরিয়ার মেথড পোজিশন অন লিপি এবং স্টেরিলাইজেশন ইউজ করা যেতে পারে। বেবির কেয়ার হচ্ছে কনজিটাল অ্যানোমালি কিনা সেটা দেখতে হবে, র্যান্ডম ব্লাড সুগার 2 আওয়ার এর মধ্যে করতে হবে, এবং ভিটামিন টি ইনজেকশন দেওয়া যেতে পারে 1 মিলিগ্রাম ইন্টারমাসকুলারলি, এবং আর্লি ব্রেস্ট ফিডিং মানে আমরা বলি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এর মধ্যে করা বেটার। আচ্ছা, এবং আমরা কি কি ইনভেস্টিগেশন করি, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো যে আমরা বলি যে ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটার জন্য ফাস্টিং যে প্লাজমা গ্লুকোজ বা এফবিএস এটা কিন্তু 5.1 থেকে 6.9 এর মধ্যে যদি হয় মানে মিলিমোল পার লিটার, তাইলে আমরা মনে করি বলে দিই আচ্ছা এটা জেস্টেশনাল ডায়াবেটিস। আবার 1 আওয়ার আফটার প্লাজমা গ্লুকোজ যদি 10 বা তার বেশি হয়, এটা হচ্ছে এসিওজির গাইডলাইন রয়েছে, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমরা বলে দিব। বা হচ্ছে 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ যদি 8.5 থেকে 11 হয়, হ্যাঁ, সো তার মানে কি প্রেগনেন্সির সাথে নর্মালি কিন্তু মিল নেই, এটা হচ্ছে নর্মাল। আচ্ছা, ডিপ মানে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, ওকে ফাইন। তাহলে এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা মোটামুটিভাবে বুঝে গেছি যে কেমনে কি করতে হবে, ডায়াবেটিসের কি কমপ্লিকেশন হতে পারে এটা খুব ভালো করে বলতে হবে, যে ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার, ডিউরিং প্রিপেডিয়াম এবং ফিটাসে কি এফেক্ট করতে পারে এই জিনিসগুলো বলতে হবে। আমি যেগুলো বলছি ওই জিনিসগুলো এখানে বলা আছে, বাট এখানে আমরা একটু সাজাই বলবো যে কোন টাইমে কি হতে পারে। ডিউরিং লেবারে কি প্রিপেডিয়ামে পিপিডাল সেপসিস, ল্যাকটেশন ফেলিওর হতে পারে, যে মার দুধ বাচ্চাকে খাওয়াইতে পারতেছে না। আচ্ছা, আচ্ছা, এবং কমন কমপ্লিকেশন কি হয় ডায়াবেটিক প্রেগনেন্সিতে, ফেটাল ডেথ হতে পারে, ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। কখন হবে ইন্ট্রাউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে যদি সাথে অ্যাসোসিয়েটেড প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন যদি থাকে, আবার ভাস্কুলোপ্যাথি থাকে, তাহলে এটা হতে পারে। আর ফিটাল ডেথও হতে পারে, আর ম্যাক্রোসোমিয়া তো হবে, বিগ বেবি হবে, পলিহাইড্রোমিয়াস হবে, রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। তারপর হচ্ছে ফিটাল কনজিটাল অ্যানোমালিস হতে পারে, প্রিটার্ম লেবার প্রিএক্লাম্পসি হতে পারে, রিকারেন্ট ইউটিআই পিউবারাল সেপসিস হতে পারে, নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আচ্ছা, এরপরে আসা যাক যে নিওনেটাল ডেথ কেন ডায়াবেটিক ওম্যানের হতে পারে, কারণ বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, ওই যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো তারপরে হাইপোক্সিয়া অ্যাসফিক্সিয়া হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, হাইপোগ্লাইসেমিয়া খুবই ডেঞ্জারাস, বাচ্চা হাইপোথার্মিয়া, হাইপারবিলিরুবিনিমিয়া, কনজিটাল ম্যালফরমেশন, নিওনেটাল সেপ্টিসেমিয়া, তারপরে বার্থ ইনজুরি, এগুলো কিন্তু কন্ট্রিবিউট কিন্তু করতে পারে। কি কি কনজিটাল অ্যানোমালি হতে পারে সেটা এখানে বলা আছে। আমরা মেইনলি সিভিএসটা মনে রাখবো, সিএনএসটাও কিছু মনে রাখবো। আচ্ছা, এরপরে আসা যাক যে আমরা অনেকগুলো কেস সিনারিও এখানে বলা হয়েছে, আমরা কয়েকটা কেস সিনারিও একটু ভিজিট করি। যে দেখো বলা হয়েছে যে একটা 32 বছর বয়সী সেকেন্ড গ্রাভিড একটা মা, এবং মানে সে সেকেন্ড বার প্রেগনেন্ট হয়েছে, এবং 24 উইকস অফ প্রেগনেন্সি, তার ফার্স্ট টাইম অ্যান্টিনাটাল ভিজিটে যখন আসলো, মানে ফার্স্ট টাইম 24 উইকসেই আসছে, এবং তার ফাস্টিং ব্লাড সুগার অনেক বেশি, রাইট, 14.5। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এটা সেকেন্ড গ্রাভিডা 24 উইকস অফ প্রেগনেন্সি ফাইন, এবং এটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এবং সে যেহেতু মানে 24 উইকসে আসছে, তার হয়তো আমি ধরে নিচ্ছি তার আগে হয়তো বা ছিল না মানে ডায়াবেটিস, এবং আমি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিসই ধরে নিচ্ছি। এবং ধরো একটা মহিলা 20 উইকস আসছে, ঠিক আছে, এবং সে ডেভেলপ জেস্টেশনাল মানে ডায়াবেটিস মেলাইটাস, তাহলে কি বলবো, তাহলে হচ্ছে আমি কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস এটাকেও বলতে পারি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, কারণ আমি বলছি যে নর্মালি 24 থেকে 28, বাট 20 হইলে যে বলবো না এরকম কিন্তু না, কারণ এখানে বলে দিয়েছে যে পেশেন্টের নর্মাল ব্লাড সুগার ছিল প্রিভিয়াসলি। আচ্ছা, সো এইভাবে কিন্তু আমরা বলবো। এবং একটা প্রাইমারি গ্রাভিডা 28 উইকস অফ প্রেগনেন্সি, ব্লাড সুগার কিন্তু অনেক বেশি, সো এটা ওই যে 28 উইক অফ প্রেগনেন্সি, তারপর আমরা বলবো যে কত মানে উইথ ডায়াবেটিস মেলাইটাস।
বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। সো সবগুলো ডায়াগনোসিসই ওরকম। আচ্ছা দেখো, একটা থার্ড গ্রাভিডা 3বার প্রেগনেন্ট হয়েছে, 28 উইকস অফ প্রেগনেন্সি, তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস আছে, এবং ফান্ডাল হাইট হচ্ছে 32 উইকস দেখাইছে, মানে 28 উইকস বাট দেখাইছে 32 উইকস, তার মানে কি ম্যাক্রোসোমিক বেবি এখানে হওয়ার চান্স আছে। সো এটার প্রবাবল কজ কি হতে পারে? এত মিস্টেকেন ডেট। আচ্ছা, কারণ সে হচ্ছে হয়তোবা মানে সে বলতেছে 28 উইকস বাট কিন্তু অ্যাকচুয়ালি তার 32 উইকস হয়েছে, এটা হতে পারে একটা বিষয়, যেহেতু মানে হাইটটা বেশি পাওয়া যাচ্ছে। তো অথবা হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, অথবা এটা পলিহাইড্রামনোস হতে পারে, টুইন প্রেগনেন্সি হতে পারে। সো এই জিনিসগুলো আমরা পড়ে আসছি যে কখন নর্মালি যেটা এইজ মহিলা বলতেছে যে এত উইকস তার প্রেগনেন্সি, তার সাথে তার ফান্ডাল হাইট মিলতেছে না। সো ফান্ডাল হাইট তার থেকে বেশি, সো এই কন্ডিশনগুলোতে কিন্তু বেশি হতে পারে, রাইট? আর কম হইতে পারে কখন, ইনটেটমেন্ট গ্রোথ রিটার্ডেশন, তারপরে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেরকম বেশ কিছু কন্ডিশনে কিন্তু এটা হইতে পারে।